আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য ভালোবাসা মানায় না, আমাদের নুন আনতে পান্তা ফোড়ায়। হে আল্লাহ, আমাকে আরো ধৈর্যশীল করো। আমি যে আজ বড্ড বেশি ক্লান্ত। এই শহরের মানুষগুলোর সাথে তাল মিলিয়ে চলতে না পারার কারণে আমি তাদের কাছে অবহেলিত। সেদিন রাত জেগে থাকার কারণে আমার চোখগুলো রক্তচোপা ফুলের মতো আকার ধারণ করেছিল। পরের দিন সকালে আমার পরিবারের সবাই আশ করতে পেরেছিল আমার সাথে বড় কিছু ঘটেছে, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। যাকে আমি কলেজে রেখেছিলাম সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। সত্যি আমি তুলিকে পেয়ে নিজেকে ভাগ্যবান মানুষের দলের একজন ভাবতাম, কিন্তু তুলিও প্রমাণ করে দিল সত্যিকারের ভালোবাসা দিয়ে কখনো ভালোবাসা টেকে না। বর্তমান ভালোবাসা বলতে টাকা, বাড়ি, গাড়ি এসবই। আসলে ভালোবাসা দিয়ে সবকিছু হয় না। নিত্যদিনের মতো টিউশনি করতে যাচ্ছি আমার ছাত্রী মিলিদের বাসায়। মিলি অনেক দুষ্টুমি টাইপের মেয়ে হলেও ছাত্রী হিসেবে অনেক মেধাবী, দেখতেও কোনো অংশ কম নেই। আর এবারই প্রতিটা মানুষ আমাকে নিজের সন্তানের চোখে দেখে। আমি সবসময় তাদেরকে নিজের পরিবার ভেবে এসেছি। গত 3 বছর আমি মিলিকে পড়াতে আসি। এবারের প্রত্যেকটা মানুষ আমার অন্তরে জায়গা করে নিয়েছে। আমার বিপদের সময় মানুষগুলো আমার পাশে থেকেছে। আন্টি আমাকে মাস শেষে পড়ানোর টাকার পাশাপাশি আরো কিছু বাড়তি টাকা দিয়ে থাকে। আন্টি আমাদের পরিবারের পুরো বিষয়টা জানতো, আর আন্টি তার ছাত্রী জীবনে টিউশনি করাতো। তাই হয়তো সে জানে একজন মধ্যবিত্ত করে ছেলে টিউশনি করানোর বিষয়টা। তাই তিনি সবসময় আমাকে নিজের ছেলের মতো করে আমার না বলা কথাগুলো বুঝতে পারতে খুব সহজেই। পড়াশোনা শেষ করে একটা ভালো জব হচ্ছে না আমার। অনেক ইন্টারভিউ বোর্ডে টিকে যাওয়া সত্ত্বেও টাকার অভাবে একটাও চাকরি পাই না। তবে আমি হাল ছাড়িনি। আমি জানি এভাবে যুদ্ধ করতে করতে আমি একদিন সফলতা চড়ে উঠবো। এভাবেই কেটে গেল প্রায় 1টা বছর। আমার ফ্রেন্ডদের কাছ থেকে প্রায় শুনতে পাই তুলি নাকি আমাকে অনেক খোঁজার চেষ্টা করে। অনেকের কাছ থেকে নাকি আমার ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করলেও আমি সিম পরিবর্তন করার কারণে কোনো কাজ হয়নি। আমি নিজেকে অনেকটা পরিবর্তন করে নিয়েছি সেদিনের পর থেকে। অনেক মেয়ে আমার জীবনে আসতে চাইলেও আমি রিজেক্ট করে দিয়েছি, কারণ আমি জানি আমার মতো বেকার ছেলে কোনো মেয়ের যোগ্য হয়ে উঠতে পারবে না। ইদানিং ফেসবুকে একটা মেয়ে সারা দিন মেসেজ করে বিরক্ত করে, কিন্তু আমি কোনো পাত্তা দিচ্ছি না। আমি একটা সময় চরম আকারে বিরক্ত হয়ে মেয়েটাকে বলতে থাকি, কি সমস্যা আপনার? প্রতিদিন এভাবে মেসেজ দেওয়ার কারণটা একটু বলবেন? মেয়েটা প্রত্যুত্তরে বলেছিল, আমি আপনার সাথে একটিবারের জন্য শুধুমাত্র দেখা করতে চাই। প্লিজ আমার এই অনুরোধটা একটু রাখবেন। আমি গত 1 বছর ধরে আপনার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি কোনো মতেই আপনার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। আমি প্রথমে তুলি মনে করে আর রিপ্লাই দিইনি। কিছুদিন পর মেয়েটাকে বলি, আচ্ছা আপনি আগামীকাল আমার একটা জায়গায় আসুন, ওখানে আপনার সাথে আমার সরাসরি কথা হবে। পরদিন আমি চলে যাই নির্দিষ্ট স্থানে। পুরো 20 মিনিট অপেক্ষা করে দেখতে পেলাম একটা মেয়ে হিজাব পরা আমার দিকে অগ্রসর হচ্ছে। একটু পর মেয়েটা সরাসরি আমার কাছে এসে সালাম দিল, তারপর বলতে লাগলো, আপনাকে আমি অনেক আগে থেকেই চিনি, আপনি হয়তো আমাকে চিনতে পারবেন আমার পরিচয়টা দিলে। আমি হলাম আপনার ফ্রেন্ড নেহালের চাচাতো বোন নিশি। নেহাল ভাই আপনার আর তুলিয়াপুর বিষয়ে আমার সাথে সব কিছু বলেছে। আমি আপনাদের ভালোবাসার গল্পটা শুনে অনেক কষ্ট পেয়েছি। জানি না কথাগুলো আপনাকে আমি কেমন করে বলবো, তবে আজ আমাকে যে বলতেই হবে। আমি গত 1টা বছর আপনাকে ফলো করি। আপনি কখন কোথায় যান, কখন কি করেন সব কিছু জানি। আসলে আমি আপনাকে গত 1 বছর ধরে আপনাকে ভালোবাসি, কিন্তু সাহস করে কখনো তা বলা হয়ে ওঠেনি। জানি আপনি তুলি আপুকে অনেক ভালোবাসার পরেও হেরে গেছেন। কথাগুলো শুনে আমি বলেছিলাম, আসলে তুমি যেটা বললে ওইটা আমার পক্ষে সম্ভব না। আমি নিজেকে আর কারোর সাথে জড়াতে চাই না। আমি অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করেছি। আর মেইন কথা, আমি একটা বেকার ছেলে। আমার মনে হয় আমার মতো বেকার ছেলের সাথে কোনো মেয়ে সুখে থাকতে পারবে না। আর ভালোবাসার কথা, অভাবের কাছে কোনো ভালোবাসা টেকে না। কথাগুলো বলেই চলে এসেছিলাম সেদিন। আমি আজ একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি সকাল সকাল। কেন জানি মনের ভিতরটা আজকে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে আজ আমার চাকরিটা হয়ে যাবে। বাসা দিয়ে একটু দূরে যেতে পিছন দিকে কে একজন ডাকলো। তাকে দেখে আমার বেস্ট ফ্রেন্ড নেহাল। আরে বন্ধু, কেমন আছিস তুই? আসলে নেহাল, কি আর বলবো। আমি বললাম, আচ্ছা আমি এখন ইন্টারভিউ দিতে যাচ্ছি, রাতে যাব, অনেক আড্ডা দেবো তোর সাথে। কথাগুলো বলেই চলে আসলাম। এদিকে ইন্টারভিউ দিতে চলে গেলাম। নিত্যদিনের মতো ইন্টারভিউ দিলাম ভালো মতোই। আমার ইন্টারভিউ নেওয়া শেষ হলে পরে জানানো হলো, আপনি আমাদের কোম্পানির জন্য একজন যোগ্য মানুষ। আপনি আগামী মাস থেকে জয়েন করতে পারেন। কথাগুলো শুনে তো প্রথমে বিশ্বাসই করতে পারলাম না। তারপর বললাম, সত্যি বলছেন? আমার জবটা হয়ে গেছে? ইয়েস মিস্টার নীল, আপনার জবটা হয়ে গেছে। আমি তো অনেক খুশি। এতদিন ইন্টারভিউ দিয়ে আমি পুরো হাঁপিয়ে গেছি। আর একটা বিষয় সব থেকে অবাক হয়েছে, এই কোম্পানিতে ঘুষ স্যার আমাকে কেমন করে জবটা দিল। এসব হাজারি চিন্তা করতে করতে কখন যে বাসায় এসে পড়েছি নিজেও জানি না। বাসায় এসে সবাই কেমন খুশির খবর দেবে এটা ভেবে আমার নিজের খুব গর্ব হচ্ছে। মা বাবা, তোমরা কোথায়? দেখো আজ তোমার ছেলে চাকরি পেয়ে গেছে, তোমাদের আর কষ্ট করে দিন পার করা লাগবে না। কথাগুলো সেদিন মার বাবাকে জড়িয়ে ধরে বলেছিলাম। সন্ধ্যা 30 মিনিট আগে নিশি মেসেঞ্জারে মেসেজ করে আমাকে বলল, মিস্টার নীল, আজ তো আপনি অনেক খুশি। আজ তো আমাকে গ্রহণ করতে পারবেন। আজ তো আর আপনি বেকার নন। নিশির কথা শুনে আমি অনেকটা অবাক হয়ে গেলাম। এই মেয়েটা আবার আমার চাকরি পাওয়ার খবরটা কেমন করে জানলো? তুমি এসব কেমন করে জানলে?
আমি আপনার জন্য অনেক দোয়া করেছি। আমি জানতাম আপনি খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাবেন, আর আমি আপনার জন্য সব কিছু করতে রাজি, শুধুমাত্র আপনার ওই পবিত্র মনে একটু জায়গা পাওয়ার জন্য। কথাগুলো বলেই নিশি অফলাইন হয়ে গেল। আমি নিজেকে একটু পরিবর্তন করে গোছাতে লাগলাম। নিহালের মা আন্টি যেতে বলেছে, তাই না গেলে হবে না, তাই যেতেই হবে। কিন্তু কেন জানি আজকে মনের ভিতরে একটা খটকা লাগছে নিশির কথাগুলো শুনে। নিশিদের বাসা নেহালদের বাসার প্রায় পাশাপাশি। একটু পর চলে গেলাম নেহালের বাসার সামনে কিছু মিষ্টি আর ফল সামগ্রী নিয়ে। বাসায় কলিং বেল বাজাতে দেখলাম নিশি এসে দরজা খুলে দিল। আমি তো পুরো অবাক। হঠাৎ নিশি, তাও আবার নেহালদের বাসায়। আমাকে দেখে তো সবাই অনেক খুশি। আমি সবাইকে সালাম দিলাম। তারপর আন্টি নেহালকে বলল, নীলকে ভেতরে নিয়ে যা আর নাস্তা খেতে দি। অনেকদিন পর ছেলেটা আমাদের বাসায় আসলো। একটু পর নেহালকে বললাম, বন্ধু আমি কিছুই বুঝতে পারছি না, হঠাৎ আমাকে ভাবে দাওয়াত করলি, আবার একই দিনে আমি জবটাও পেয়ে গেলাম, আবার নিশির এমন কথা। আমাকে একটু বিষয়টা বুঝিয়ে বলবি? নীল, তুই না সবসময় একটু বেশিই বুঝিস। নিশি আমার চাচাতো বোন, ও তো আমাদের বাসায় আসতেই পারে। আর জবটা তুই তোর যোগ্যতায় অনুযায়ী পেয়েছিস। আর তোকে তো একটা কথা বলাই হয়নি, নিশি মেয়েটা কিন্তু তোকে অনেক ভালোবাসে। তবে আমি তোকে এই বিষয়ে জোর করতে চাই না, তবে বিষয়টা নিয়ে একটু ভাবতে পারিস। আমি এতটুকুই বলবো, তুলির মতো নিশি তোকে ছেড়ে যাবে না। হঠাৎ একটু পর শুনতে পাই একটা চিরচেনা কণ্ঠস্বর। নেহালের রুমের দরজার কাছে ওকে মারতেই আমার চোখগুলো বড় বড় হওয়ার মতো উপক্রম হয়ে গেল। এটার কেউই নয়, স্বরং নিশির আম্মু। কি হচ্ছে আমার সাথে? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপর নেহাল আমাকে একা রেখে চলে গেল। প্রায় মিনিট 3 পর আমি যে রুমে আছি সেই রুমের দরজায় চিরচেনা একটা কণ্ঠ বলতে লাগলো, আমি কি আপনার রুমে আসতে পারি? যদি অনুমতি দেন তাহলে আমি আসবো, আর অনুমতি না দিলে আসবো না। আমার তো গলা শুকিয়ে যাচ্ছে সকালের এমন কর্মকাণ্ড দেখে। নিজেকে একটু স্বাভাবিক করে বললাম, আসো। মিস্টার নীল, আপনার জন্য হয়তো বড় সারপ্রাইজ অপেক্ষা করছে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি তো আপনাকে পেয়েই ছাড়বো। নিশির মুখ থেকে এমন কথা শুনে আমার গলাটা আরো বেশি শুকিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ নিশি আমার দিকে একটা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলতে লাগলো, আপনি হয়তো অনেকটা ভয় পেয়ে গেছেন। আগে পানিটা খেয়ে গলাটা আগে ভিজিয়ে নিন। আসলে আমি এতক্ষণ আপনার সাথে অনেক মজা করে ফেলেছি, তার জন্য সরি। তবে মিস্টার নীল, আমি যতদিন না আপনাকে পাবো ততদিন আপনার পেছনে পড়ে থাকবো। আপনাকে আজকে একটা চরম সত্যি কথা বলবো। আপনারা ছেলেরা এমন কেন বলুন তো? একটা মেয়ে যদি আপনাদের ছেড়ে চলে যায়, আপনারা সেই একজনের উপরে অভিমান করে অন্য কেউ আসতে চাইলে তাকে গ্রহণ করেন না। একটা মেয়ে খারাপ বলে কি পৃথিবীর সকল মেয়ে খারাপ হয়? একটা মেয়ের টাকা আর যোগ্যতার অজুহাত দিয়ে চলে গেছে বলে কি পৃথিবীর সকল মেয়ে যোগ্যতা আর টাকা খোঁজে? জানি এসব বলে আপনাকে কোনো লাভ হবে না। আপনি তো ডুবে আছেন তুলি নামক একটা বেঈমান নারীর মায়ায়। আপনার ধারণাগুলো ভুল মিস্টার নীল। এই পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে, ঠিক তেমনি ভালো মানুষও আছে। ভালো খারাপ নিয়েই তো আমাদের এই পৃথিবী। পৃথিবীতে তুলির মতো কিছু ছলনাময়ী নারীর কারণে আমাদের নারী জাতি অসম্মানিত আর লজ্জিত। কিন্তু সব নারী এমন না, বিশ্বাস করুন। এমনও নারী আছে যারা যোগ্যতা কিংবা টাকা খোঁজে না, তারা খোঁজে একটু পবিত্র ভালোবাসা আর মানসিক শান্তি। এমন অনেক নারী আছে যারা আপনার খারাপ সময়ের দিনগুলোতে পাশে থেকে সফলতা আনতে সাহায্য করবে। কি এমন ক্ষতি হবে আমাকে শুধুমাত্র আপনার মনে একটু জায়গা দিলে? কথাগুলো বলার সময় নিশির চোখ দিয়ে অনবরত নোনাচল করিয়ে পড়ছিল। কথাগুলো বলেই রুম থেকে চোখের জল মুছতে মুছতে চলে গেলাম। আমি প্রথমবারের মতো কোনো নারীর কথা জবাব দিতে পারলাম না। আমার মনে ছিল সত্যি নিশির কথাগুলো তো সত্যি, ও তো যা বলেছে সবকিছু সত্যি। আমার সকল ভুল ধারণা আজকে ভাঙিয়ে দিল নিশি। মেয়েটার প্রতিটা কথায় আমার হৃদয়কে মনোমুগ্ধকর করে তুলেছে। মনের ভিতরে কেমন যেন এক অজানা অনুভূতির কাজ করছে। মন বলছে আবারও এই হাহাকার মনে কাউকে জায়গা দিতে। তাহলে কি আমি আবার কারো প্রতি দুর্বল হয়ে পড়ছি? নিজে নিজে মনের সাথে বলছি, কিরে নীল, তুই নি তোর অতীতকে ভুলে যাচ্ছিস? একটু পর ডিনার করতে চলে গেলাম নেহালের সাথে। সবাই মিলে ডিনার করছি। মনের ভেতর কেমন যেন একটা খটকা লাগছে। নিশির আম্মুকে সালাম দিলাম। তারপর ভালো মন্দ খবর নিলাম। উনি বটে আগে থেকেই আমাকে অনেক পছন্দ করে, বিষয়টা আমি জানি। তারপর ডিনার শেষ করে আমি নেহালকে বললাম, আজকে আমাকে যেতে হবে, অনেক রাত হয়েছে, বাসায় সবাই চিন্তা করবে। একটু পর সবাইকে একে একে বিদায় দেবো। তখন শেষবারের মতো নিশির দিকে তাকিয়ে দেখলাম নিশি আমার দিকে তাকিয়ে আছে। আমি এই মেয়েটাকে নিয়ে আর পারছি না ইদানিং। আমি কত ইগনোর করে চলি, তারপর আমার পিছনে লেগে আছে 1 বছর ধরে। রাত 1টার সময় বাসায় এসে পৌঁছালাম। ফ্রেশ হয়ে রুমের দিকে অগ্রসর হলাম ঘুমানোর জন্য। ঘুমানোর চেষ্টা করলে ঘুম আসছে না। মাথার ভিতরে শুধু নিশির বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে, আর ঠোঁটের করে নিজের অজান্তে হাসি ফুটে উঠছে। রাত 2:35 এপাশ ওপাশ করছি, কিন্তু কোনো মতেই ঘুম আসছে না। তাহলে কি সত্যি আমি আবার কারো প্রেমে পড়ে গেলাম? এর আগে তো কোনোদিন আমার মনের ভিতরে এমন অনুভূতি হয়নি। এসব ভাবতে ভাবতে আমি যে গভীর ঘুমে তলিয়ে গেছি মনেই নেই। নিত্যদিনের মতো আম্মুর ডাকে আমার ঘুম ভাঙলো।
কি রে বাবা নীল, আর কতক্ষণ ঘুমাবি? অনেক বেলা হয়ে গেছে, এইবার তো উঠে পড়। আমি আধা কাঁচা ঘুম ঘুম চোখে নিয়ে বললাম, আম্মু আরেকটু পরে উঠছি। অন্যদিনের মতো আম্মু আমাকে জোর করলো না। একটু পর ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রিনে তাকিয়ে তো আমি পুরো অবাক। 11টা বেজে গেছে। আমি তাড়াহুড়ো করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে ছাদের উপর হাঁটাহাঁটি করছি। মোবাইলটা অন করে ডাটা চালু করতেই দেখলাম প্রতিদিনের মতো হাজারো মেসেজ দিয়েছে নিশি। এই যে মিস্টার, আজকে এত বেলা হয়ে গেছে তাও লাইনে আসেননি কেন? আমি কি আপনাকে অনেক বেশি ডিস্টার্ব করে ফেলি? জানেন আজকে আমি আপনাকে নিয়ে এত এত স্বপ্ন দেখেছি, জানেন আমার স্বপ্নগুলো পূরণ হবে কিনা। প্রতি উত্তরে আমি বললাম, আরে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সরি। এভাবে একটু একটু করে নিশির সাথে কথা চলতে থাকে। এখন অনেকটা কথা হয় নিশির সাথে, লাইনে আসলেই কথা হয়। ওর প্রতি আমার অন্যরকম একটা মায়া তৈরি হয়ে গেছে। ও লাইনে না আসলে ওকে খুব মিস করি। তবে ওকে বিষয়টা বুঝতে দেয় না, কারণ নিশিকে বিষয়টা বুঝতে দিলেও পাগলামি করবে আর আমাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবে। এভাবে দেখতে দেখতে চলে আসলো অফিসে জয়েন করার দিন। নিজেকে পরিপাটিভাবে গুছিয়ে অফিসে যাব বলে রেডি হচ্ছি। আজকে আমার জীবনে স্বপ্নের পথে অগ্রসর হওয়ার প্রথম দিন। এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি, যা আজ বাস্তবে রূপ নিয়েছে। একটু পর অফিসের দিকে রওনা দিলাম। শেষে মেশে ভালোভাবে পৌঁছে গেলাম। তারপর আমাকে নতুন একটা রুমে নিয়ে গিয়ে অফিসের সকল কাজগুলো বুঝিয়ে দিতে লাগলো। প্রথম প্রথম বুঝতে একটু সমস্যা হলো, কিছুদিন পর সবকিছু স্বাভাবিকভাবে করতে পারলাম। অফিস শেষ করে বাসায় আস্তে আস্তে দেখা হয়ে গেল এক ফুল বিক্রেতার ছোট বাচ্চা মেয়ের সাথে, হাতে অনেকগুলো গোলাপ। আমি বললাম, আম্মু এক পিস ফুল কত টাকা করে বিক্রি করো? ছোট বাচ্চাটি বলল 10 টাকা করে। আমি 5টা ফুল নিয়ে 200 টাকার একটি নোট দিতে ছোট্ট মিষ্টি বাচ্চাটি আমাকে বলল, এই নিন আপনার 100 টাকা। আমি বললাম, আম্মু এটা তোমার কাছেই রাখো, আমি তোমাকে খুশি হয়ে দিলাম। তারপর মাথায় হাত বলে দিয়ে চলে আসলাম। হঠাৎ ফুলগুলোর দিকে তাকাতেই নিশির কথা মনে পড়েই মুচকে হাসি ফেললাম। কেন জানি যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে নিশিকে পাওয়ার তীব্র যন্ত্রণা। এখন এমন একটা পরিস্থিতিতে এসে পড়েছি, পারছি না নিশিকে মনের কথাগুলো বলতে, না পারছি ওর কথা মাথা থেকে ঝাড়তে। আমি না চাইলেও নিশি সেদিনের কথাগুলো আমাকে প্রতিটা রাতেই নাড়া দেয়। আসলে কি নিশিকে একটা সুযোগ দেওয়া উচিত? আবারও মনের মধ্যে কোডাক দিয়ে বলে, যদি তুলির মতো নিশ্চয় ছেড়ে চলে যায় তখন আবার অনেক কষ্ট হবে নিজেকে স্বাভাবিক করতে। শুয়ে শুয়ে নিশির সাথে নিত্যদিনের মতো আলাপ করছি। কালকে আপনার কি একটু সময় হবে? আমার না অনেক দিন ধরে ইচ্ছে করছে ঘুরতে যাওয়ার জন্য। তো ঘুরে এসো কারোর সাথে। আপনি এমন মানুষ কেন বলেন তো? আমি অন্য কারোর সাথে ঘুরতে চাই না, এটা কি আপনি বুঝতে পারেন না? আমি আপনার সাথে একটু সময় ঘুরতে চাই, আপনার পাশে হাঁটতে চাই। মেয়েটা জ্বালায় আমি পেরে উঠি না। এত নাচরবান্ধা মেয়ে এখন এই পৃথিবীতে আছে আমার জানা ছিল না। আমার সাথে না হয় ঘুরতে যাবে? আমার তো কোনো বাইক নেই। প্রতিটা মেয়ে তো চায় বাইকে করে তার সাথে ঘুরতে। আপনি না সবসময় একটু বেশি বুঝছেন। আপনার বাইক নেই তো কি হয়েছে, রিক্সায় করে আমরা ঘুরতে যাব। আর আগামীকাল তো আপনার অফিসও নেই। প্লিজ আমার কথাটা না করবেন না, প্লিজ। আমারও না করতে ইচ্ছে করছে না। আমার অনেকদিন ধরে ইচ্ছে করছিল নিশিকে সরাসরি দেখার জন্য, তবে আমি কথাগুলো চেপে রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, কালকে আমরা ঘুরতে বের হবো বিকেলে। আমার কথাগুলো শুনে নিশি অনেক আনন্দে দেখে কে। ওর হয়তো আনন্দে আজকে রাতটাই ঘুমই হবে না। এবার ঘুমিয়ে পড়ো। তারপর অফলাইন হলাম ঘুমানোর জন্য। যত দিন যাচ্ছে ততই নিশিকে নিয়ে কল্পনার জগতে যাচ্ছি। নিজের মনকে আর মানাতে পারছে না। নিশিকে পাওয়ার তীব্র যন্ত্রণা আমাকে করে করে খেয়ে ফেলছে। ইচ্ছে করছে এখানে নিজের অনুভূতিগুলো প্রকাশ করে দেই, তবে আমাকে যে এতটা অধৈর্য হয়ে চলবে না। এবার সুবাস করছি আর ভাবছি আগামীকাল বড় একটা সুযোগ প্রপোজটা করে ফেলার। আর আমি তো একা চাচ্ছি না এই ভালোবাসা গ্রহণ করতে। মেয়েটা তো আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। শুধু আমি মুখ ফুটে একবার বললে সবকিছু হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমে তলিয়ে গেছি আমার নিজেরও মনে নেই। হঠাৎ কারো কলের শব্দে আমার কাছে ঘুমটা 12টা বাজলো। স্ক্রিনের দিকে তাকাতে আমি তো পুরো অবাক হয়ে গেছি। নিশি অনেকবার কল করেছে। প্রথমবারের মতো নিশি আমার নম্বরে কল করেছে, তাও এতবার। এর আগে যতবার মেসেঞ্জারে কল করতো বিষয়টা নিয়ে একটু সন্দেহ হতে লাগলো, আবার ভয়ও কাজ করছে। নিজের অজান্তে আবার ভয়ও শুরু করলো। নিশির আবার কোনো বিপদ হলো না তো? আমার সকল ভাবনার গোল কাটিয়ে কল দিলাম নিশির নাম্বারে। অমনি উপাস থেকে বলতে লাগলো, এই যে মিস্টার নীল, এতক্ষণ কোথায় ছিলেন? এত বেলা হয়ে গেছে আর এতবার কল দিচ্ছি, কোনো খোঁজ পাচ্ছি না। আপনি ঠিক আছেন তো? তখন আমি বলতে লাগলাম, ঘুমিয়েছিলাম আর আমি একদম ঠিক আছি। এই তুমি কি সারা রাত ঘুমাও না? কে বলেছে আমি সারা রাত ঘুমাই না? বরং আপনি সারা রাত ঘুমান না, তাই তো এত বেলা হয়ে গেছে তাও ঘুম থেকে ওঠেন না। আর সত্যি কথা বলতে আজকে সারা রাত আমার ঘুম হয়নি। আমি স্বপ্নের ভেতরে আপনার সাথে ঘুরে বেড়াচ্ছি। জানেন আজকের দিনটা আমার কাছে স্পেশাল। একটা দিন যা আমি গত 1 বছর ধরে স্বপ্ন দেখছি তা আজকে বাস্তবে রূপ নেবে। ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু নিশির সাথে কথা বলতে বলতে আমার ঘুমের 12টা বেজে গেল। নিশিকে বললাম আমি এখন ফ্রেশ হবো, তারপর ফ্রি হয়ে তোমাকে মেসেজ দেবো। আজ অফিস নেই, তাই নাস্তা করে অনেকদিন পর ছাদে গেলাম। তারপর ছাদে রাখা ফুলের গাছগুলো দেখতে লাগলাম। আজ গাছে অনেক ফুল ফুটেছে। মনে মনে ভাবছি 1 বছর আগে সেই দিনগুলোর কথা। আমি তুলিকে প্রথম প্রপোজ করেছিলাম 1 গুচ্ছ লাল গোলাপ দিয়ে।
সে প্রথম অফারে প্রপোজ অ্যাকসেপ্ট করেছিল। তখনই মনে পড়ে গেল নিশির কথা। খুব ইচ্ছে করছে আবারও নিজের শূন্য হৃদয়টাকে নিশি নামক মায়াবতী দ্বারা পূর্ণতা করতে। আবার অন্যদিকে ভয় করছে, যদি তুলির মতো নিশি 2 দিন পর আমার স্বাভাবিক জীবনটাকে আবার অস্বাভাবিক করে দিয়ে চলে যায়। আমার মন বলছে নিশি আমার জীবনের জন্যই সঠিক। একটা দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে বলতে লাগলাম, যা হয় হবে। আজকে আমি আর আমার মনে জমে থাকা নিশির জন্য সব অপেক্ষার কর্মফলটা দেব। নিশি আমার জন্য অনেক অপেক্ষা করেছে। আমার মনে হয় নিশি আমাকে সারা জীবন আগলে রাখতে পারবে। তাই শেষে সিদ্ধান্ত নিলাম নিশিকে আজকে প্রপোজ করে ফেলবো। 12টার সময় নিশিকে কল করে বলে দিলাম আমার সেই চিরচেনা আর স্মৃতিমাকে সেই জায়গাটায়, যেখানে বসে পার করেছি আমার কষ্টময় দিনগুলো, পার করেছি বেকারত্ব জীবন, পার করেছি সুখ দুঃখের দিনগুলো। আমাদের বাসা থেকে প্রায় 5 কিলো সেই বিনোদন পার্ক। নিশিকে বললাম বিকেল 3টার সময় তুমি চলে এসো এখানে। নিজেকে সামান্য পরিপাটি করে গুছিয়ে একটা গাড়ি দেখে চলে গেলাম গন্তব্যস্থানে। বিনোদন পার্কে পৌঁছানোর কিছু দূর আগেই নেমে কিছু সেই লাল গোলাপ ফুল কিনে নিলাম, আর সাথে কিছু চকলেট। শুনেছি মেয়েরা নাকি চকলেট পাগলি হয়ে থাকে, তাই সাথে করে কিছু চকলেটও কিনে নিলাম। তারপর কিছুক্ষণ পর পৌঁছে গেলাম পার্কে। এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2:40 তার মানে নিশি এখনো এসে পৌঁছায়নি। হয়তো একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাতটা রেখেছি পিছনে। নিশি আসা মাত্রই তার সকল অপনিচ্ছেগুলো পূরণ করে দেব। পুরো 10 মিনিট পর দেখতে পেলাম একটা সুন্দরী আমার দিকে অগ্রসর হচ্ছে। প্রথম চিনতে অসুবিধা হলো, পরক্ষণে চিনতে কোনো অসুবিধা হলো না। নিশিকে আজকে অনেক সুন্দর লাগছে অন্য দিনের থেকেও। আমার কাছে আসতে আমি বললাম, আসতে কোনো সমস্যা হয়নি তো? আমাকে প্রথম সালাম দিয়ে বলল, না, আমার আসতে আসতে কোনো সমস্যা হয়নি। আমাকে নেহাল ভাইয়া রেখে গেছেন। নিহাল রেখে গেছে মানে? তুমি কি নিহালকে বলেছো আমার সাথে দেখা করতে এসেছো? নেহাল ভাইয়াকে কিছু বলিনি। আমি বাসা থেকে বের হচ্ছিলাম, তখন ভাইয়া বলেছিল কোথায় যাবি। তখন আমি বললাম আর নেহাল ভাইয়ারও কি যেন কাজ আছে এদিকে, তাই আমাকে একেবারে নিয়ে এলো। আমি এবার একটু দীর্ঘশ্বাস ফেলে বললাম, আচ্ছা। আমি কোনো প্রকার দেরি না করে হাঁটু গেড়ে একগুচ্ছ লাল গোলাপ দিয়ে বলতে লাগলাম, জানি না ভালোবাসা কাকে বলে, তবে আমি তোমাকে অনুভব করতে পারি প্রতিটা মুহূর্তে। নিজের অজান্তেই তোমার কথা ভাবলে আমার ঠোঁটের কোনো হাসি রেখা প্রকাশ পায়। তোমাকে নিয়ে না ভাবতে চাইলেও আমার ভাবনাগুলো উকি মেরে তোমাকে আপন করে নিতে চাই। আমি তোমার সাথে 1 বছর কিংবা 2 বছর হাঁটতে চাই না। আমি তোমার সাথে হাত ধরে আমার বাকিটা জীবন পার করে দিতে চাই। আমি তোমাকে মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেখাতে চাই না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। যদি আমার ভালোবাসাটা তোমার কাছে সঠিক বলে মনে হয় আর সারাটি জীবন আমার সাথে কাটাতে চাও, তাহলে তুমি একগুচ্ছ গোলাপ গ্রহণ করো। আমার হাত থেকে লাল গোলাপ গুচ্ছ নিয়ে বলল, জানেন, আজ মনে হচ্ছে আমি যা দেখছি, যা শুনছি, সব কিছু আমার স্বপ্ন। আমি আজ বিশ্বাস করতে পারছি না, যাকে নিয়ে আমি এত স্বপ্ন দেখেছি সেই মানুষটা নিজেই আমাকে সেই স্বপ্নগুলো পূর্ণতা দিবে। আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই। কথাগুলো বলে বাচ্চাদের মতো শিখে কান্না করতে করতে জড়িয়ে ধরলো। দ্বিতীয়বারের মতো কোনো নারী ছোঁয়া পেয়ে, দ্বিতীয়বারের মতো কোনো মেয়ের ছোঁয়া পেয়ে আমার হৃদ স্পন্দনটি অনেক জোরে জোরে কেঁপে উঠছিল। তবে আমার মনের মাঝে এক মানসিক শান্তিও কাজ করেছিল। কিছুক্ষণ পর নিজেকে নিয়ন্ত্রণ করে নিষেধ থেকে নিজেকে ছাড়িয়ে বলেছিলাম, এই নাও তোমার প্রিয় চকলেটগুলো। আমি তো একা একা চকলেট খেতে পারি না। নিশি কথাগুলো বুঝতে বাকি ছিল না, কারণ সে এখন আমার হাতে চকলেট খাবে। না দিলেও আবার বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দেবে, যাকে এক প্রকার নাছোড়বান্দা মেয়ে বলে। নিজেতে চকলেট খাইয়ে দিয়েছিলাম। একটু পর পার্ক থেকে বাদাম কিনে আমাকে সে নিজেতে খাইয়ে দিয়েছিল। সন্ধ্যা গুনিয়ে আসায় আমরা দুজনে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। এভাবে শুরু হলো আমাদের ভালোবাসা। এখন আমরা দুজনকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করি। অফিস শেষ করে যতটুকু সময় পার করি কথা বলেই যাই। কিছুদিন যাবৎ অফিসের কাছে অনেক চাপ যাচ্ছে। বিষয়টা নিশিকে বুঝতে দেয়নি। আমি জানি নিশি এই বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া করবে। যা বললাম ঠিক তাই হলো। আপনি অনেক বদলে গেছেন। আমার জন্য আর সময় নেই আপনার হাতে। জানি আমি আপনার কেউ নয়। আরো কত রকমের কথা যা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। এই পাগলি, তুমি কি বলছো এসব? আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। তোমাকে তো বলাই হয়নি, আমার অফিসের অনেক কাজের চাপ। এখন বাসায় যেতে অনেক রাত হয়। প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আমার পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করো। আমার কথাগুলো শুনে নিশ্চয় বলতে লাগলো, আপনাকে এত কাজ করতে হবে না। আপনি শুধু আমার পাশে থাকবেন, তাহলেই আমি ভালো থাকবো। জানেন, আমার অনেক কষ্ট হয় আপনার সাথে কথা না বলতে পারলে। আমার খুব চিন্তা হয় আপনাকে নিয়ে। আমি আপনার সাথে দেখা করতে চাই। ভিডিও কলে আপনাকে দেখে আমার মন ভরে না। আমার ইচ্ছে হয় আপনাকে সারাদিন কাছে থেকে দেখি। আমি তো সারা জীবনের জন্য তোমার হয়ে যাব। আর কিছুদিন অপেক্ষা করে একটু ধৈর্য ধরো, মন দিয়ে পড়াশোনা করো। এই মেয়েটিকে নিয়ে আমি আর পারি না। আমার নিজেকে এখন খুব ভাগ্যবান পুরুষ মনে হয়। প্রতিটা পুরুষ চাই এমন একটা জীবনসঙ্গী যে ভালোবাসা ব্যস্ততা থাকলেও রাগ অভিমান করবে, তবে ছেড়ে যাবে না। যার মনে সারাদিন থাকবে একটা মানুষের ভাবনা, একটু আড়াল হলেই নিজ থেকে খুঁজে নেবে। আজ মনে হচ্ছে জীবন থেকে তুলে নামক মিথ্যা নারী চলে না গেলে আমি হয়তো নিশির মতো সৎ জীবনসঙ্গী পেতাম না। সৃষ্টিকর্তা যা কেড়ে নেয় তার থেকে উত্তম কিছু আমাদের জন্য রেখে দেয়।
তার প্রমাণ আমি আজকে পাচ্ছি। সৃষ্টিকর্তা কতই না সুন্দর পরিকল্পনা ছিল। কথাগুলো ভাবছি আর আকাশের দিকে তাকিয়ে আছি। নিজের রুমে বসে আছি, এমন সময় অচেনা একটা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কেমন আছো? কি আপনি? চিনতে পারলাম না। তুমি আমাকে চিনতে পারছো না? নামটা না বললে কেমন করে চিনবো? তুমি আমার কণ্ঠস্বরটা ভুলে গেছো? কত কথা হতো আগে আমাদের। আমি জানি তুমি আমাকে চিনতে পেরেছো, কিন্তু আমার উপর রাগের কারণে এমন করছো, তাই না? কিসের রাগ? মানুষ মানুষকে বলে যায়, এটা স্বাভাবিক, তাই না? আমি জানি তুমি কিছুই ভুলে যাওনি। আমি অনেক বড় অন্যায় করেছিলাম তোমাকে ছেড়ে গিয়ে, বিশ্বাস করো। সেদিনের পর থেকে আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। আমি জানি তোমার সাথে আমি যে কত বড় অন্যায় করেছি তা ক্ষমার অযোগ্য। তবে আমি তোমাকে ফিরে পাওয়ার জন্য এখন আমি সবকিছু করতে পারবো। প্লিজ নীল, আমাকে আর একটা সুযোগ দাও। দেখো, আমি সারা জীবনের জন্য তোমার হতে চাই। তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারে না। রাগান্বিত কণ্ঠে আমি বলেছিলাম, তোমার মতো মেয়েকে আমি আবারও সুযোগ দিব? এতদিন পর তুমি এসব বলছো? তোমার একটু লজ্জা করে না? আমাকে কি মনে করো? আমি একটা খেলনা যাকে তুমি ইচ্ছে মতো খেলবে আর ভেঙে চলে যাবে? যদি এটা ভেবে থাকো, তাহলে তুমি ভুলের দেশে ডুবে আছো। আমি তোমাকে কতবার বুঝিয়েছি, কত হাত জোর করেছিলাম সেদিন, কিন্তু তুমি আমাকে একটু বুঝতে চাওনি। আমি নাকি খ্যাত, আমার কোনো যোগ্যতা নেই তোমার পাশে থাকার। তোমার সব ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডরা বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খেতে যায়, আবার দামি গাড়িতে করে ঘুরতেও নিয়ে যায়, যা আমার সাধ্য ছিল না। সেজন্যই তো সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। কথাগুলো আমি রাগান্বিত কণ্ঠে বললাম। তখন ওপাশ থেকে কান্নারত কণ্ঠে বলতে লাগলো, প্লিজ নীল, তোমার পায়ে পড়ছি, আমাকে শুধু একটা সুযোগ দাও। তুমি যা বলবা আমি তাই শুনবো। তুমি অনেক দেরি করে ফেলেছো, আমি চাইলেও তোমাকে গ্রহণ করতে পারবো না। আমি রাগান্বিত কণ্ঠে বলতে লাগলাম, দামি দামি রেস্টুরেন্টে যারা তাদের গার্লফ্রেন্ড নিয়ে যায়, তারা বেশিরভাগই মজা নিতে যায়। আমি তোমার সাথে পার্কে বসে 5 টাকার বাদাম খেয়ে যতটা ভালোবাসতাম, এই ভালোবাসা তুমি পৃথিবীর সকল দামি দামি রেস্টুরেন্টে কিংবা বাইকে চড়ে কখনো উপভোগ করতে পারবে না। আসলে ভালোবাসার জন্য দুটো পবিত্র মন প্রয়োজন। টাকা আর যোগ্যতা দিয়ে যারা ভালোবাসাকে বিবেচনা করে, এরা সব থেকে বোকা মানুষগুলোর দলে পড়ে আছে। কথাগুলো বলে কলটা কেটে দিয়ে আকাশের দিকে তাকে একটা দীর্ঘ শ্বাস ফেলে মুচকে হাসি দিলাম। একটু পর নিশির কল পেয়ে আমার মনে একটু প্রশান্তি এলো। এতক্ষণে তুলির সাথে কথা বলে মনটা বিগড়ে ছিল, ভালোই হলো নিশি কল করেছে। কি করছেন মিস্টার নীল? তেমন কিছু না, বসে আছি। তুমি কি করছো? আমি আমার নীলকে নিয়ে ভাবছি, তাকে কবে নিচের করে পাবো। আপনাকে নিয়ে আমার খুব ভয় হয়। যদি আপনি কখনো আমাকে ছেড়ে চলে যান, আমি অনেক কষ্ট পাবো। নিশির মুখ থেকে এসব কথা শুনে বললাম, আমি তোমার সকল ইচ্ছে পূরণ করব, খুব তাড়াতাড়ি পূরণ করে দেবো ইনশাল্লাহ। আর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, এতটুকু আমার উপর ভরসা রাখতে পারো। এই মেয়েটাকে নিয়ে আমি রীতিমতো পাগল হয়ে যাব খুব তাড়াতাড়ি। একটু পর আমি ভিডিও কল দিয়ে দেখতে পেলাম নিশি আমার কথাগুলো শুনে কান্না করছে। কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আমাকে তাড়াতাড়ি নিয়ে যান, আমার খুব ভয় করে আপনাকে নিয়ে। হে পাগলি মেয়ে, আগে কান্না থামাও, নাহলে কিন্তু এখন আর কথা বলবো না। আমার কথা শুনে সাথে সাথে দুহাত দিয়ে চোখের অশ্রুকণা মুছে নিজেকে একদম স্বাভাবিক করে ফেললো। অনেকক্ষণ কথা বলার পর কলটা কেটে বালিশে মাথা রেখে ভাবতে লাগলাম, তুলির বিষয়টা নিশিকে বলা দরকার, নাহলে নিশি পরে আমাকে বলবো যে অনেক কষ্ট পেতে পারে। আমি চাই না সামান্য বিষয় নিয়ে এই নিষ্পাপ মেয়ে কোনো কষ্ট পাক। আবার ভাবছি যদি বলি তুলি কল করেছিল, তাহলে আমাকে হাজার রকমের প্রশ্ন করতে পারে, আবার কান্নাকাটি করবে। মেয়েটা যে আমাকে বড্ড বেশি ভালোবাসে, সারাক্ষণ আমাকে আগলে রাখে। আমি একটু কথা না বললেই অভিমান করে থাকে। এই যুগে এমন মেয়ে কয়জনের ভাগ্যে জোটে। নিশিকে তুলির বিষয় না হয় পরে বলবো। সকাল সকাল উঠে রেডি হচ্ছে অফিসে যাব বলে। আজ নাকি জরুরি একটা মিটিং আছে, তাই একটু তাড়াতাড়ি যেতে বলেছে বস। নিশিকে কল করে জানিয়ে দিলাম আজকে বিকাল 3টার সময় কথা হবে। তারপর চলে গেলাম অফিসে। অফিসে বসে মিটিং শেষ করে লাঞ্চ করবো বলে রেডি হব, তখনই দেখি খাবার আনতে মনেই নেই। একটু পর রেস্টুরেন্টের দিকে অগ্রসর হলাম খাওয়ার জন্য। রেস্টুরেন্টের সামনে যেতেই দেখা হয়ে গেল তুলির সাথে। আমি প্রথমে না দেখার ভান করলেও আমাকে দেখে তুলি দৌড়ে এসে আমাকে জড়িয়ে তুললো অনেক মানুষের ভিতর। আমি নিজের থেকে ওকে ছাড়িয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বললাম, কি হচ্ছে এসব আমার সাথে? এতগুলো মানুষের ভিতরে আমাকে জড়িয়ে ধরে নিজেকে কি প্রমাণ করতে চাও? আমাকে তো কষ্ট দিয়ে তোমার একটু শান্তি হয়নি? প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দাও। নীল, তুমি আমাকে যত ইচ্ছে মারতে পারো, কিন্তু প্লিজ আমাকে আর একটা বার সুযোগ দাও। আমি তোমাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারবো। কথাগুলো বলছে আর অজরে চোখের অশ্রুগুলো গড়িয়ে পড়ছে। অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়ে গেছে তুলির কর্মকাণ্ডে। মুডটাই নষ্ট করে দিল আমার। গজগজ করতে করতে চলে এলাম অফিসে। কম্পিউটারের সামনে নিয়ে কাজ করছি আর রাগ হচ্ছে। আজকে বাসায় গিয়ে দেখতে হবে। রাতে অফিস শেষ করে বাসায় আসতে দেখলাম নিশি অনেকগুলো কল দিয়েছে। মাথাটা গরম হয়ে আছে, তাই কলটার ব্যাক করলাম না। ফ্রেশ এসে নিশির কাছে কল দিতেই বলতে লাগলো, নীল, তুমি আমার সাথে এমনটা কেমনে করতে পারলে? আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি তো কোনো কথা বুঝতেই পারলাম না।
কলটা কেটে ডাটা অন করতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রেস্টুরেন্টের সামনে তুলে আমাকে যে জড়িয়ে ধরেছিল, এই পিকগুলো কেউ একজন নিশির কাছে দিয়েছে। জানি না মেয়েটা আমাকে কতটা ভুল ভাবছে, আর ভুল ভাবাটি তো স্বাভাবিক। নিশির নাম্বারে কল দিয়েছি, দেখি ফোন বন্ধ। আমার মনের ভেতর কেমন একটা ভয় কাজ করছে। আমি দেরি না করে নেহালকে কল করে বললাম, তুই একটু নিশিকে নিয়ে তাড়াতাড়ি আমার বাসায় আয়। তাড়াতাড়ি নিশিদের বাসায় যা দোস্ত। আমার কথাগুলো শুনে নেহাল তো রীতিমতো শখ খাওয়ার মতো উপক্রম। দোস্ত প্লিজ আমাকে একটু সাহায্য কর, বিষয়টা আমি তোকে সবকিছু বুঝিয়ে বলবো পরে। পুরো 20 মিনিট পর কলিং বেল বাজার শব্দ শুনে আমি দৌড়ে দরজাটা খুলতে দেখতে পেলাম নিশি আর নেহাল এসেছে। নিশি অনেক কান্নাকাটি করেছে, ওর চোখগুলো রক্ত জবা ফুলের মতো লাল হয়ে আছে। আমি ওদের দুজনকে রুমে এনে দরজা বন্ধ করে বলতে লাগলাম আজকের পুরো বিষয়টা। তারপর নেহাল সবকিছু বলল তুলির বিষয়ে। এবার নিশি নিজেকে একটু স্বাভাবিকভাবে আবারও কান্নাকাটি শুরু করে দিল। একটু পর নেহাল আমার রুম থেকে চলে গেল। নিশি আমাকে বলতে লাগলো, জানি আমি তোমাকে আজকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। বিশ্বাস করো, আমি তোমার সাথে তুলির পিকটা দেখে ভেবেছিলাম আমি আজকেই এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমি সেই বিকেল থেকে এই পিকটা দেখার পর থেকে আমি কান্না করছি, আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি প্রথমবারের মতো নিশিকে নিজে থেকে জড়িয়ে ধরলাম। আজকে আমার গর্ব হচ্ছে নিশির মতো একজন সৎ জীবনসঙ্গী পেয়ে। আমি জানি এই মেয়েটা আমার জীবনের জন্য একদম সঠিক মানুষ, যার মনে নেই কোনো অহংকার, যে সাধারণ জীবনযাপন করে আমার মতোই। আগে একটু বিলাসী জীবনযাপন করলেও আমার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে তার সাথে প্রতিটা বিষয়ে খাপ খেয়ে নিয়েছি। আমি গরিব মানুষের পাশে দাঁড়াই, সাধারণ জীবনযাপন করি, সকলের সাথে ভালো ব্যবহার করতে পছন্দ করি। আমার সাথে হয়তো প্রতিটা বিষয়ে খাপ খেয়ে নিয়েছে নিশি। নীল, তুমি হয়তো আজকে সারাদিন খাওনি, তোমার চোখ মুখ দেখে তা বোঝা যাচ্ছে। একটু ওয়েট করো, আমি তোমার জন্য ভাত আনতেছি। বলে ডাইনিং টেবিলে চলে গেল। শীতের রাত বলে মা বাবার রুমে আছে, আর নেহাল গেছে, তাই হয়তো নেহালের সাথে রুমে বসে গল্প করছে। না হলে আজ হয়তো মা বুঝে যেত নিশি আর আমার ব্যাপারে। মাকে কিছুটা হলেও বলেছি, তবে মা সরাসরি আজও নিশিকে দেখেনি। ডাইনিং টেবিল থেকে খাবার এনে আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি মায়ের নিষ্পাপ মুখটা দেখছি। প্রথমবারের মতো কোনো প্রিয়তমার হাত থেকে এভাবে খাবার খাচ্ছি। সত্যি এই মুহূর্ত অনেক রোমান্টিক মুহূর্ত। একটু পর মনে হয়ে গেল পকেটে থাকা চকলেটগুলোর কথা। মুহূর্তে আমি নিশিকে চকলেটগুলো দিতেই নিশি বাচ্চাদের মতো খুশি হয়ে গেল আর আমাকে জড়িয়ে ধরলো। একটু পর নিজেকে স্বাভাবিক অবস্থায় এনে বললাম, চলো তোমার সাথে সকলকে পরিচয় করে দেই। বলেই বাবার রুমের দিকে নিয়ে গেলাম। একে একে সকলের সাথে পরিচয় করতে লাগলাম। তারপর মা সকলকে খেতে দিতে লাগলো। এই নীল, তুই খেতে বস। আমি মাকে বলতে পারলাম না যে মা আমি অলরেডি খেয়ে নিয়েছি তোমার বৌমার হাতে। কথাটা উল্টো করে বললাম, আমি খেয়ে এসেছি বাইরে থেকে, তোমরা বরং খেয়ে নাও। আমার কথাগুলো শুনে নিচে মুসকি মুসকি হাসছে আর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। নেহালের কথায় প্যাচ আমার মা বুঝতে না পারলেও আমি বুঝতে পারছি। এবার খাইছে রে, নেহাল তো আমাকে পাগল করে ছাড়বে। এতদিনও এমনিতে আমাকে জ্বালিয়ে খাইতো, এখন আবার নিশির বিষয়টা পুরোপুরি জেনে গেল। রাত 1টার পর বাসায় পৌঁছে নিশি কল করে জানালো ভালো মতো পৌঁছে গেছে। নীল প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনোদিন কোনো কিছু না জেনে না বুঝে তোমাকে কষ্ট দেব না, কিংবা ভুল বুঝবো না। আসলে ভুলটা তো আমারই, তাই না? আমার অভিমানই বুঝতে পারলো নিশি। নীল, তুমি এমনভাবে কথা বলছো কেন? আমি জানি তুমি আমার উপর এখনো রেগে আছো। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে সারা জীবন নিজের করে পেতে চাই। কোনো প্রিয় মানুষ তার প্রিয় মানুষের পাশে অন্য একটা মানুষকে দেখলে কখনো সহ্য করতে পারে না। সবাই চায় তার প্রিয় মানুষের সাথে শুধু সে একা থাকুক। সবাই সবকিছু ভাগ দিলেও প্রিয় মানুষটাকে কেউ ভাগ দিতে চায় না। নিশির কথাগুলো শুনে আমার সকল অভিমান ভেঙে যেতে লাগলো। আমি বললাম, এবার আমার রাগ ভাঙবে না ম্যাডাম, একটা গান শোনাও। তারপর আমাকে একটা গান শোনালো। এবার আমি বললাম, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। নীল দাঁড়াও, দাঁড়াও নীল। কারো কণ্ঠস্বর শুনে পিছনে তাকাতে দেখি তুলি। সকাল সকাল মেজাজটা আবারও গরম হয়ে গেল। তোমার কি সমস্যা, একটু ভালো করে বলো। তুমি কি আমার কথাগুলো বুঝতে পারো না? প্রতি উত্তরে তুলি বলল, নীল, তোমাকে ছেড়ে যাওয়ার পর থেকে আমি উপলব্ধি করতে পারি সত্যিকারের ভালোবাসা কাকে বলে। নীল, তুমি ঠিক বলতে, টাকা দিয়ে কখনো সত্যিকারের ভালোবাসা কেনা সম্ভব না। নীল, বিশ্বাস করো, তুমি আমার লাইফ থেকে চলে আসা 6 মাস থেকে তোমার সাথে কাটানো প্রতিটা স্মৃতি আমাকে সবসময় তাড়িয়ে নিয়ে বেড়াতে শুরু করে। আবার সবসময় তোমার কথা মনে পড়তে থাকে। নীল, আমি তোমাকে আবারও নিজের করে পেতে চাই। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তৈরি গায়ে থাপ্পড় মেরে বলতে লাগলাম, তুমি নিজেকে কি মনে করো আমি একটা খেলনা হয়ে গেছি? তোমার যখন যা ইচ্ছা হবে খেলবা, আর খেলা শেষ হলে ভেঙে চলে যাবা? নিজেকে কি মনে করো তুমি? মিস তুলি, তুমি জানতে চাও আমি তোমাকে কেন নতুন করে গ্রহণ করতে পারবো না? এটা তো তাহলে শোনো, তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমার পাশে যে মানুষটা ছিল, সেই মানুষটা আমাকে পাওয়ার জন্য প্রতিনিয়ত আমার পিছনে পড়ে থেকেছে। আমি হাজারবার ইগনোর করে চলার পর সে আমার পাশে ছিল, যে আমার খারাপ সময়ে পাশে থেকে আমাকে নতুন করে বাঁচতে শিখেছে। তাকে ছেড়ে নিশ্চয়ই তোমার সাথে নতুন করে বাঁচতে চাইবো না। তুমি না হয় আমার সাথে বেমানি করেছিলে,
কিন্তু আমি তোমার মতো নিশির সাথে সেম কাজটা করতে পারবো না। তুমি আমার জীবন থেকে চলে না গেলে হয়তো নিশির মতো সত্যিকারের ভালোবাসার মানুষকে পেতামই না। আর কিছুদিন পর আমি নিশিকে নিজের করে লিখে নেব, মানে বিয়েটা করব। আমার কথা শুনে তুলি বলতে লাগলো, না না, এটা কখনো সম্ভব না, এটা হতে পারে না। নীল, তুমি শুধু আমার বলো। পাগলের নয় একই কথা উচ্চারণ করছে। একটু পর আমি ওখান থেকে সরাসরি অফিসে চলে গেলাম। অফিসে বসে কাজ করছি, তবে আজকে আমার কাজের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। সকালে তুলির সাথে দেখা হওয়ার পর থেকে মাথাটা গরম হয়ে আছে। আসলে বলুন তো, মানুষ এমন কেন? সময় থাকতে আমরা মানুষের মূল্যায়ন করতে পারি না। যখন আমরা কাউকে মন থেকে পেতে চাই, তখন আমরা তাদের কাছে অবহেলার পাত্র হই। তখন আমাদের সত্যিকারের ভালোবাসা অপর প্রান্তের মানুষের কাছে মূল্যহীন হয়ে থাকে। সময় থাকলে আমরা সময়ের মূল্য বা প্রিয় জিনিসগুলো মূল্য দিতে পারি না। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। হঠাৎ ফোনে রিংটোন বাজতে দেখে নিশি কল করেছে। কলটা রিসিভ করতেই, নীল, কি করছো? আজকে তো সকালে অফিসে যাওয়ার সময় কল করলে না? সো সরি নিশি ম্যাডাম, আমি ভুলে গিয়েছিলাম তাড়াহুড়োর জন্য। থাক, আর ঢং করতে হবে না তোমাকে। এখন তো আমি পুরাতন হয়ে গেছি। কথাগুলো নিশি অভিমান করে বলছে, তা বুঝতে আমার বাকি রইল না। এই পাগলি মেয়েটাকে নিয়ে আমি আর পেরে উঠছি না। একটু ভালোবাসার কমতে হলে অভিমান শুরু করে দেবে। আসলে শোনো, এমন কিছু না। তুমি কি পুরাতন হওয়ার জিনিস? শোনো, আগামীকাল তোমাকে নিয়ে ঘুরতে বের হবো বিকালে। আমার কথা শুনে নিশির আনন্দ দেখে কে। আমি প্রথমবারের মতো নিজে মুখে বললাম ওকে ঘুরতে নিয়ে যাব। তুমি সত্যি বলছো নীল, নাকি আমি কানে ভুল শুনলাম? তুমি যা শুনছো সবটাই সঠিকই শুনেছো। তুমি না এত 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 ভালো, আমাকে এত এত ভালোবাসো তা আমি জানি। নিশির এমন পাগলামিগুলো আমার মন মানসিকতা ঠিক করার জন্যই যথেষ্ট। এই মেয়েটা আমার জীবনে আসার পর থেকে আমার পুরো জীবনটাই বদলে গেছে। যাকে নিয়ে হারানোর কোনো ভয় থাকে না, বরং সে নিজে আমাকে নিয়ে সারাদিন ভয় থাকে। কিন্তু আমি তো কখনো নিশিকে ছেড়েই যাব না। আমি পেয়ে গেছি আমার মনের মতো একজন সৎ জীবন সঙ্গীকে। ডাটা অন করতে নিত্যদিনের মতো অনেকগুলো মেসেজ পেলাম। কথা বলার পর ঘুমানোর আগে বিষয়টা নিয়ে একটু ভেবে দেখলাম। এদিকে তুলি রীতিমতো আমার সাথে যা করছে, এতে করে তুলি নিশির উপর কোনো খারাপ নজর না দিলেই হয়। আমার জানা মতে তুলি অনেক ভয়ঙ্কর একটা মেয়ে, আর ওর ফ্রেন্ড সার্কেলগুলো অনেক ডেয়ারিং। তাই নিশিকে বলতে হবে সাবধানে কলেজে যেতে, দরকার পড়লে নেহালের সাথে করে নিয়ে যেতে বলতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম আমি। ও বাবা নীল, আর কত বেলা অবধি ঘুমাবি? এবার তো উঠে পড়, অনেক বেলা হয়েছে। সকালের নাস্তা আবার কখন করবি? আমি ঘুমরত অবস্থায় বললাম, মা আর একটু ঘুমাই। একটু পর শুনতে পেলাম কথাগুলো শুনে আমি রীতিমতো হুড়মুড় করে উঠে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি, এ মা, এটা আমি কি দেখলাম? 11:15 বেজে গেছে। ঘড়ি অ্যালার্ম দিতেও মনে নেই। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে সামান্য কিছু নাস্তা করে ছাদে গেলাম। একটু পর নিশিকে কল করলাম, আজকে বিকাল 4টার সময় রেডি থেকো, আর তুমি সাবধানে বাসা থেকে বের হবে। আমি বাজারে তোমার জন্য অপেক্ষা করব। বলে ফোনটা কেটে দিয়ে টবে লাল গোলাপ ফুলগুলো মনোমুগ্ধকর হয়ে ফুলগুলো সৌন্দর্য দেখছি। ফুলকে সবাই ভালোবাসে। ফুল এমন একটা জিনিস, ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। অনেকদিন পর আজকে মা মোরগ পোলাও তৈরি করেছে। মায়ের হাতে মোরগ পোলাও অনেক প্রিয় খাবার আমার। আজকে পেট ভরে খাবো। কতগুলো ভাবছি আর আমার নিজের অজান্তে জিভে জল এসে পড়ছে। একটু পর পেট ভরে মোরগ পোলাও খেয়ে আবার টেবিল থেকে উঠে রুমে এসে বসে আছি। একটু পর মাকে বললাম, মা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কথাগুলো বাবাকে বলতে পারবো না বলেই তোমাকে বলবো। তুই না এখনো সেই ছোটবেলার মতো অভ্যাসে পড়ে আছিস। কোনো কিছু লাগলে বাবাকে তো ভয়ে বলতে পারিস না, শুধু মাকে এসে বলবি। বলে ফেল দেরি না করে। না মানে কি রে নীল, তুই তো এর আগে কথা বলতে গিয়ে মানে মানে করিস না, আজকে হঠাৎ তোর আবার কি হলো? আসলে মা, তোমার সাথে তো নিশির বিষয়ে আগে বলেছি। মেয়েটা অনেক ভালো। তো কি হয়েছে বাবা? না, আসলে তেমন কিছু হয়নি। নিশিকে তোমাদের কি পছন্দ হয়? মানে আমি চাই নিশিকে এ বাড়িতে নিয়ে আসতে সারা জীবনের জন্য। আশা করছি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো এবং এই বিষয়ে বাবাকে বোঝাতে সক্ষম হবে। আর আমি তো আর বেকার নেই। আমি এই জবটা করে মোটামুটি যা স্যালারি পাই তা দিয়ে আমি সবকিছু ম্যানেজ করে নিতে পারবো। মোট কথায় পুরো পরিবারের দায়িত্ব আমি চালাতেই পারবো। কথাগুলো বলে রেডি হয়ে নিচ্ছি নিশির সাথে ঘুরতে বের হবো বলে। 30 মিনিট আগে নিশিকে কল করে বললাম সাবধানে বাসা থেকে বের হতে আর বাজারে দাঁড়াতে। একটু পর আমি বাজারে বসে আছি একটা দোকানে। পুরো 30 মিনিট অপেক্ষা করার পর নিশি নাম্বারে কল দিয়ে কলটা বন্ধ পাচ্ছি। মনের ভিতর কেমন একটা খটকা লাগছে। আমি সাথে সাথেই নিহালকে বললাম, নিশির নাম্বার বন্ধ কেন? তো একটু দেখ তো নিশি কোথায়। পুরো 30 মিনিট ধরে আমি অপেক্ষা করছি, কিন্তু নিশির এখন পর্যন্ত পৌঁছায়নি। নিহাল, তুই একটু আয়, দেখ পথের মধ্যে আবার কোনো বিপদ হলো কিনা। 10 মিনিট পর নিহাল কল করে যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কথাটা বলে নিহাল কান্নায় ভেঙে পড়লো। যে নাম্বার থেকে কল করেছিল ওটা কি এখনো অন আছে? আমি নিহালকে বললাম যত তাড়াতাড়ি পারিস বাজারে চলে আয়। একটু পর নিহাল আমার কাছে এসে পৌঁছাতেই আমি নাম্বারটা ট্র্যাক করে জানতে পারলাম আমাদের শহর থেকে 10 মাইল দূরে একটা এলাকায় এই নাম্বারটা অন আছে। একটু পর নেহালের নাম্বার আবারও কল আসলো। আমি বললাম, আপনারা পুরো 10 লাখ টাকায় পেয়ে যাবেন আজকে রাত 12টার ভিতরেই, কিন্তু নিশির গায়ে যেন একটু ফুলের টোকাও না পড়ে। আর যদি এক টুকরো পড়ে
আর যদি এক টুকরো পড়ে তাহলে তোদের কাউকে আসতে রাখবো না। আমার কথাগুলো শুনে একজন বলে উঠলো, তুই কে রে? বলে জোরে একটা থাপ্পড় মারলো কাকে যেন। নীল নীল বলেই নিশির কান্নারত কণ্ঠ আমার কানে আসতেই আমি জোরে বলে উঠলাম, তোরা কেউ বাঁচতে পারবি না। নিহালের কথাগুলো শুনে নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলাম, আমরা পুরো 10 লক্ষ টাকা নিয়ে আপনাদের কাছে যাচ্ছি, প্লিজ নিশির উপর যেন একটু ফুলের টোকাও না পড়ে। ওপাশ থেকে বলতে লাগলো, ঠিক আছে, তবে যদি কোনো প্রকার চালাকি করিস তাহলে নিশিকে জীবিত পাবি না। বলে কলটা কেটে দিল। কথাগুলো শুনে আমার মাথাটা আরো বেশি গরম হয়ে গেল। আমি রীতিমতো হাইপার হয়ে যাওয়ার অবস্থা। আমি থানায় কল করে পুরো বিষয়টা জানিয়ে দিলাম আমার চাচাতো ভাই ইমনকে। ও বলল বিষয়টাও দেখছে। নেহাল আর আমি নাম্বারটা ট্র্যাক করে পথ অগ্রসর হচ্ছি। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, না জানে মেয়েটার উপর কত অত্যাচার হচ্ছে। কথাগুলো ভাবছি আর আমার দু চোখ বেয়ে অশ্রুকণাগুলো টলমল করছে, কিন্তু বিষয়টা আমি নেহালকে বুঝতে দিচ্ছি না। রাত 10:40 ট্র্যাক করা লোকেশনের কাছাকাছি পৌঁছে গেলাম। নির্জন একটা এলাকায় আমরা এসে পাড়ি জমালাম। সামনের কিছুটা পথ যেতে একটা পুরাতন বাসা দেখতে পেলাম। বাসার সামনে কিছু বাইক, অনেকগুলো বাইক দাঁড় করানো। বিষয়টা আমার কাছে খটকা লাগলো। আমি বাড়ির পিছন দিক দিয়ে বাসার ভিতরে অবস্থা বোঝার জন্য চেষ্টা করলাম। পুরাতন বাড়ি হতে দেখলাম একটা জানালা কিছুটা অংশ ভাঙা জায়গায় তুকি মারতে দেখতে পেলাম কিছু লোক কিছু চাকুনি দাঁড়িয়ে আছে, আর কিছু লোক ক্রমে সামনে পায়চারি করছে। আমার পুরো বিষয়টা বুঝতে একটু অসুবিধা হলো না। আমি শিওর হয়ে গেলাম এই সেই জায়গা যেখানে নিশিকে রাখা হয়েছে। আমি এমনকি এই জায়গায় তার ফোর্স সদস্যদের নিয়ে তাড়াতাড়ি চলে আসতে বললাম। একটু পর নেহাল আর আমি বাসার সামনে দরজাতে নক করতে দুইটা মুখোশ পরিহারী লোক বলল, কোনো প্রকার চালাকি করলে কিন্তু মেরে দিব প্রাণী। আপনাদের লিডারের কাছে একটু নিয়ে চলুন তাড়াতাড়ি, আমরা পুরো 10 লাখ টাকা নিয়ে এসেছি, নিশিকে তাড়াতাড়ি দিয়ে দিন। একটু পর আমাদের নিয়ে যাওয়া হলো লিডারের কাছে। মুখোশ পরা লিডার আমাকে দেখে বলল, মিস্টার নীল, খুব ভালোবাসা দেখছি নিশিকে, মনে মনে খুব ভালোবেসে ফেলেছেন দেখছি। এত ভালোবাসা কোথা থেকে আসে? বলে এক প্রকার অট্টহাসিতে মেতে গেল। আপনাদের পুরো টাকাটা নিয়ে এসেছি, এবার নিশিকে আমার হাতে তুলে দিন। এত অস্থির হচ্ছেন কেন মিস্টার নীল? কেবলমাত্র তো খেলা শুরু হলো, এখন কত কি দেখবেন, একটু অপেক্ষা করুন। কি যাতা বলছেন আপনারা? আপনাদের টাকার প্রয়োজন, আমরা তো টাকা দিছি, এবার তাহলে ছেড়ে দিন। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছি শুধু নিশির কথা চিন্তা করে। আপনাদের সাথে আমাদের কিসের শত্রুতা? অনেক বড় শত্রুতা করেছেন মিস্টার নীল। ভেবে দেখুন তো, আপনি কাকে ইগনোর করে নিশির সাথে রিলেশন করেছেন? মিস তুলিকে চিনেন? তুলির কথা শোনা মাত্রই আমার সকল প্ল্যান বোঝা হয়ে গেল। আমি বললাম, ও আচ্ছা, তাহলে তুলি তোদের লিডার, কিন্তু আমাকে তোরা হয়তো ভালো করে চিনিস না। বলে পাশে থাকা হকি স্টিকটা একজনের হাত থেকে কেড়ে নিয়ে আমি দৌড়ে গিয়েই ইচ্ছে মতো মারতে শুরু করলাম। লিডার সহ অনেককেই। একটু পর কয়েকটা পুলিশের গাড়ির শব্দ আমার কানে আসতে পিছনে তাকে দেখে নেহাল ইমন সহ তাদের টিম আমাদের কথা মতো চলে এসছে। একটু পর পুরো বাড়ি ঘেরাও করে ফেললো। তারপর আমি ইমন আর নেহাল তালা ভাঙতে দেখতে পেলাম নিশিকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে আর মুখে একটা টেপ মারা আছে। আমি দৌড়ে গিয়ে হাতের বাঁধন খুলে মুখের বাঁধনও খুলে দিলাম, কিন্তু নিশির কোনো সারা শব্দ না পেয়ে আমি জোরে জোরে নিশিকে ডাকতে লাগলাম। তারপর চোখে পানি দিতে দেখলাম নিশি চোখ খুলছে। আমাকে দেখে জোরে ধরে কান্না করতে করতে বলল, নীল, আমি তো ভেবেছিলাম তোমাকে ছেড়ে হয়তো আজই আমার শেষ দিন হবে। আমাকে অনেক মারধর করেছে। একটিবার নিশিকে নিয়ে চলে যাবো বলে বের হলাম। রাত 12টার সময় পৌঁছে গেলাম নিশিদের বাসায়। সবাই অপেক্ষা করছে। নিশিকে দেখে নিশির বাবা মা দৌড়ে এসে নিশিকে বলতে লাগলো, মা তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো মা? নিশির বাবার মা আমাকে বলল, বাবা, তুমি আজ আমার মেয়ের জন্য যা করছো তার জন্য আমরা সারা জীবন ঋণী থাকবো। আর আঙ্কেল কি বলছেন এসব? আমি তেমন কিছুই করিনি। নিশির মা আমাকে বলতে লাগলো, নীল, তোমার সাথে আমার একটু কথা আছে। বলে নিচের রুমে নিয়ে গেল। তারপর বলতে লাগলো, বাবা, তোমার বিষয়ে নিশি আমাকে সবকিছু বলেছে। এটা বড্ড বেশি মানে তোমার মনটা অনেক সহজ সরল। বাবা, তোমাকে কিছু কথা বলি, কিছু মনে করো না। আমি চাই তোমরা পারিবারিকভাবে বিয়ে করো। তোমার কাছে আমার শুধু একটাই চাওয়া থাকবে, আমার মেয়েকে তুমি যেন কোনোদিন ছেড়ে যেও না। নিশি তোমার কথা অনেক বলে, আমাকে আর তোমাকে নিয়ে অনেক বেশি বেশি স্বপ্ন দেখেছে। আমি চাই তুমি নিশির স্বপ্নগুলো তাড়াতাড়ি পূরণ করো। আপনার নিশির বিষয়টা নিয়ে একদম চিন্তা করবেন না, আমি কি কখনোই ছেড়ে যাব না। আর আমার পরিবার সবসময় ওকে আগলে রাখবে। আমি খুব তাড়াতাড়ি আমার পরিবারকে আপনাদের বাসায় পাঠাবো, আপনারা একদম চিন্তা করবেন এই বিষয়ে। কথাগুলো বলে আমি উঠে যাব, এমন সময় নিশির বাবা বলল, ডিনার না করি কোথায় যাচ্ছ? শেষমেশ রাতে ডিনার করে বাসার দিকে অগ্রসর করলাম। না জানি মা বাবা কত চিন্তায় আছে। একটু পর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে বাবা অনেকক্ষণ কল করেছে। এমন পরিস্থিতিতে ফোনে কেউ 1000বার কল করলেও রিসিভ করা সম্ভব না। আমি ফোনটা ব্যাক না করে সরাসরি বাসায় চলে আসলাম। আমি বাসায় গিয়ে দেখি মা বাবা আমার জন্য অপেক্ষা করে ডাইনিং টেবিলে বসে আছে। আমাকে দেখা মাত্রই বাবা প্রথমবারের মতো ধমক দিয়ে বলতে লাগলো, নীল, এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? এতবার কল দিচ্ছি, কলটাকে রিসিভ করা যায় না? তোমাদের জ্বালার পেরে উঠছি না বলে এর আগে গজগজ করতে করতে রুমে চলে গেল। আর মা আমার কাছে, নীল বাবা,
তুই ঠিক আছিস তো? জানিস বাবা, আমরা কত চিন্তা করছিলাম, তুই তো একটাবার কল করে বলতে পারতিস তুই ঠিক আছিস। কথাগুলো বলতে মা কান্নায় ভেঙে পড়ল। মায়ের চোখ বেয়ে অশ্রুকণা দেখে আমারও কষ্ট লাগলো। মায়ের চোখে পানি কোনো সন্তানই সহ্য করতে পারে না। আমি মাকে বললাম, মা, আমি তোমাকে সবকিছু বলছি। আগে তুমি বাবাকে ডেকে আনো রুম থেকে। একটু পর মা বাবাকে ডেকে আনলো। তারপর বললাম, তোমরা খেয়ে তারপর আমার সামনে থেকে উঠবা, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। প্রথমবারের মতো বাবার সামনে আমি এমন গলা উঁচু করে কথা বললাম, তাতে আমার একটু ভয় করলো না আজকে। নীল, তুই খাবি না বাবা? কথাটা বললো মা। আমি বললাম আমি বাইরে থেকে খেয়ে এসেছি। একটুবার মাকে বললাম আমার রুমে এসো। আমি রুমে বসে আছি, মা আমার রুমে আসলো। তারপর পুরো বিষয়টা খুলে বললাম মাকে। মা তো আমার কথা শুনে অনেক ভয় পেয়ে গেল। মাকে বললাম ঘুমোতে যাও। রুমে বসে আছি আর ভাবছি তুলির চক্রান্ত। কত বাজে মেয়ে হতে পারে যেখানে নিশিকে মারতে ভয় পায় না। সে কি জানে যে আমার সে কলেজে আঘাত করেছে, এর ফল কতটা ভয়াবহ হবে। এমনকি কল করে বললাম ওদের এমন ভাবে সাইজ করবি ওরা যাতে জীবনেও জেল থেকে বেরোতে না পারে, ওদের সবাই হাত পা ভেঙে দে। তুই চিন্তা করিস না নীল, এদের কঠিন রিমাইন্ডে নেওয়া হবে, আর এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আর এদের সাথে যারা যারা যুক্ত আছি সবাইকে একে একে জেলে পোড়া হবে। সকাল সকাল নিশির কলে আমার ঘুম ভেঙে গেল। নীলা, আমি জানি তুমি অনেক রেগে আছো, কিন্তু বিশ্বাস করো আমি সাবধানেই তো যাচ্ছিলাম তোমার কথা মতো। হঠাৎ করে পেছন থেকে একটা লোক আমাকে রুমাল চেপে অজ্ঞান করে ফেলে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। হঠাৎ আমার জ্ঞান ফেরে, তাকিয়ে দেখি চারিদিকে অন্ধকার। আমার সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে বললাম আমাকে কেন এভাবে বেঁধে রেখেছেন। তারা আমাকে বলে, তোর না খুব খুব ভালোবাসা নীলের জন্য, তোর সব ভালোবাসা আজকে বের করব। তারপর আমাকে মুখে থাপ্পড় মারে। আমি অনেক ভয় পেয়ে গেছিলাম জানো। আমার মনে হচ্ছিল আমি তোমাকে যদি শেষবারের মতো একটিবার দেখতে পেতাম, আল্লাহর কাছে শুধু একটিবার তোমাকে দেখবো বলে কত যে প্রার্থনা করছিলাম তুমি হয়তো জানো না। আমার খুব কষ্ট হচ্ছিল তখন, বারবার শুধু তোমার কথা মনে পড়ছিল। বিশ্বাস করো নীল, আমি তোমাকে আমার জীবন দিয়ে ভালোবাসি। কথাগুলো এক নাগারে বলেই চলছে নিশি। আমি বললাম, তুমি না সবসময় একটু বেশি বোঝো। আমি কখন রাগ করলাম? এই মেয়েটাকে নিয়ে আমি রীতিমতো শেষ। একটু কথা না বললে হাজারো রকমের ভাবনা তার ভিতরে কাজ করবে। নিশির কথাগুলো শুনে আমি অনেকটা দুর্বল হয়ে পড়লেও আমি তো কখনো বুঝতে দিতে চাইনি। জানি এই মেয়েটা সকাল সকাল নির্ঘাত কান্না করেছে। আমি জানি তুমি আমার সাথে কথা বলছো আর কান্না করছো। নিশি প্লিজ, তুমি এমন কেন বলো তো? কিছু হলে কান্না করতে হয়, আর কিছুদিনের ভিতরে তুমি আমার হয়ে যাবে। এত ভেঙে পড়লে চলবে? তখন তো আমাদের বাসার সবাইকে, তোমাকে আর আমাকে সামলাতে হবে। কথাগুলো নিশি কান্না থামানোর জন্য বললাম, নীল প্লিজ, তুমি আমাকে তাড়াতাড়ি তোমাদের বাসায় নিয়ে যাও। ইদানিং তোমাকে নিয়ে আমি খুব ভয়ে ভয়ে দিন পার করছি। না জানি ওই ডাইনিটা তোমার উপরে কখন আক্রমণ করে বসে। আমি নিজেকে নিয়ে একটুও ভাবি না। আমার মনে সবসময় তোমাকে নিয়ে যত সব চিন্তা। নিশির সাথে যত দিন যাচ্ছে ততই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। একটা মানুষ কতটা ভালোবাসতে পারে তা নিশিকে না পেলে হয়তো বা বুঝতেই পারতাম না। আমি ওকে এত ভালোবাসে পরে মনে হচ্ছে আমি হয়তো নিশিকে কম ভালোবাসি। ওর ভালোবাসার তুলনায় আমার ভালোবাসা একটু হলেও কম হয়ে যাচ্ছে। নিশি, তুমি সাবধানে থাকবে, বাসা থেকে একা বের হবে না। কোনো প্রয়োজন হলে আম্মুকে কিংবা নেহালকে বলবে। ভুলে একা একা কোথাও যাবে না। কথাগুলো বুঝতে পেরেছো? নিশি হ্যাঁ সূচক সায় দিয়ে আমাকে বলল, তুমিও সাবধানে থেকো। একটু পর কলটা রেখে দিয়ে অফিসে চলে গেলাম। আজ অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, কারণ আজ বাবার সাথে নিশির আর আমার বিষয়টা সরাসরি বলবো। আমি নিশিকে হারাতে চাই না। তখনই হঠাৎ মনে পড়ে যেতে লাগলো তুলি নামক ডাইনির কথা। মনে মনে ভাবতে লাগলাম তুলি কাজে একটা উচিত শিক্ষা না দিলে হবেই না। তুলি নাম্বারে কল দিতেই, হ্যালো তুলি। আমার কথা শুনি তুলি তো মহা খুশি, বলে উঠলো, জানতাম নীল তুমি আমার জীবনে ফিরে আসবে। আমি মনে মনে বলতে লাগলাম, তোর মহা খুশির দিন বের করছি। তুই আমার কলিজে আঘাত করতে চেয়েছিলি, তোকে তো সহজে ছাড়বো না। তখনই অমনি ওপাশ থেকে বলে উঠলো, নীল কি হলো, কথা বলছো না কেন? তুলির কথা শুনে আমার ঘোর কাটলো। আসলে তুমি ঠিকই ধরেছো, আমি তোমাকে একটা সুযোগ দেব। যদি তুমি আজ রাত 12টার সময় আমার সাথে একা দেখা করতে পারো আমার বলা জায়গা মতো, আর না পারলে আমাকে পাওয়ার স্বপ্নটা ভুলে যাও। কথাগুলো বলছি আর মনে মনে ভাবছি, জানি মিস তুলি তুই রাজি হয়ে যাবি ভালোবাসা টানে, কিন্তু তোর এমন হাল করবো তুই বাকিটা জীবনে আমার নিশির ভালোবাসা মাঝখানে আসার চেষ্টা করবি না। নীল, আমি তোমার সকল প্রস্তাবে রাজি। আমি আজ 12টার সময় দেখা করব, এতে আমার কোনো সমস্যা নেই। আমি যে তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছি। কথাগুলো বলে চলেছে তুলি। আমি বললাম, আমি এখন গুরুত্বপূর্ণ কাজ করব, রাতে তাহলে দেখা হচ্ছে, চলে এসো। কথাগুলো বলে আমি কলটা কেটে দিয়ে অফিসের কাজে মনোযোগ দিলাম। আজ একটু তাড়াতাড়ি অফিস শেষ করে বাসার দিকে অগ্রসর হচ্ছি। নিহালকে কল করে কিছু ভয়ঙ্কর গ্যাংস্টার পোলাপান রেডি করতে রাখতে বললাম। বাসায় পৌঁছালাম। আমাকে তাড়াতাড়ি বাসা আসতে দেখে মা বলতে লাগলো, কিরে নীল, আজ এত তাড়াতাড়ি বাসায় ফিরলি যে? শরীর ঠিক আছে তো তোর বাবা? আসলে আমার তেমন কিছু না,
বাবার সাথে কিছু কথা বলতে চাই, একটু পর তুমি আর বাবা আমার রুমে আসো বলে আমি ফ্রেশ হয়ে রুমে চলে গেলাম। 30 মিনিট অপেক্ষা করার পর দেখলাম বাবা মা আমার রুমে প্রবেশ করলো। একটিবার বাবাকে উদ্দেশ্য করে বললাম, বাবা তোমার সাথে আমার কিছু কথা বলতে চাই। এর আগে মাকে পুরোটা বেশি বলেছি, আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। বাবা, নিশি মেয়েটা অনেক ভালো, তোমাদের নিজেদের মা বাবার মতো সম্মান করবে, আমি যতটুকু আশা করছি। তোমাদের মনের মতো হবে নিশি, তবে তোমাদের উচিত হবে নিজের মেয়ের চোখে দেখার জন্য। একটা মেয়ে তার প্রিয়জন তার সবকিছু ত্যাগ করে আরেকটা নতুন মানুষের সাথে সারা জীবনের জন্য থাকতে আসে। আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে ভালোবাসা দিয়ে নতুন করে জীবনে চলতে শেখানো। আমি জানি তোমরা অনেক ভালো বাবা মা, তোমরা অন্য সকল বাবা মার মতো না যে নিজের মেয়েকে মূল্যায়ন করবে আর অন্য মেয়েকে আলাদা করে দেখবে। আমি চাই আগামী সপ্তাহে নিশিদের বাসায় তোমরা যাও। তোমরা ওদের বাসায় গেলে ওনারা অনেক খুশি হবে। আচ্ছা নীল, তোমাকে এত বেশি চিন্তা করা লাগবে না। আমাদের বাসায় নিসিমা আসলে সে অনেক ভালো থাকবে। আমরা তাকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো। তোমাকে এই বিষয়ে কিছু বলা লাগবে না। আর ও তো আমাদের বাড়ির মেয়ে হয়েই আসবে। তুই এই বিষয়ে একদম চিন্তা করিস না, আমরা খুব তাড়াতাড়ি বিয়ের বিষয়ে এগিয়ে যাব। একটিবার বাবা মা রুম থেকে চলে যেতেই আমি কল করলাম নিশির নাম্বারে। যাক, বাবা মাকে যে আগামী সপ্তাহে পাঠাবো এই কথাটা যদি নিশি জানে তাহলে নির্ঘাত আজকে সারা রাত ঘুমাতেই দেবে না, সারা রাত পাগলামি করবে। আজকে এত তাড়াতাড়ি কল দিলে, তাও নিচে থেকে, অফিস থেকে আজ তাড়াতাড়ি চলে এসেছো? কেন, আমি কি তোমাকে কল করে খোঁজ নেই না? অভিমানী কণ্ঠে কথাগুলো বলতে লাগলাম নিশিকে। আসলে বিষয়টা এমন না, আজ একটু তাড়াতাড়ি কল করেছো তাই, প্লিজ রাগ করো না। এখন আমি একটা গান শুনবো তোমার থেকে, না বললে কিন্তু কল কেটে দেবো। একটু পর আমাকে গান শোনালো। হে মেয়েটা আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা আর কোনো কষ্ট নেই, শুধু আনন্দ আর আনন্দ। এমন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, যাকে নিয়ে থাকবে না হারানোর ভয়, যাকে নিয়ে থাকবে না মিথ্যে অজুহাত দিয়ে ছেড়ে যাওয়ারও বাহানা, বরং সেই মানুষটা নিজেই আমাকে নিয়ে সারাদিন ভয়ে থাকবে। নিশি, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমার কথা শুনে বলতে লাগলো, কি নিউজ? তাড়াতাড়ি বলে ফেলো প্লিজ। আরে তোমাকে একটা কথা বলে আমার কোনো শান্তি হয় না, একটা কথা বললেই তুমি শোনার জন্য অস্থির হয়ে পড়ো। থাক, তোমার কথা শুনবো না বলে কলটা অভিমান করে কেটে দিল। তারপর আবার কল দিলাম, দিয়ে বললাম, আমার পাগলিটা বুঝি রাগ করেছে? আমি কারোর উপর রাগ করিনি, আমার কারো কিচ্ছু না। মনের মাঝে হাজারো অভিমান নিয়ে কথাগুলো বলছে, তা আমার বুঝতে বাকি রইল না। আমি বুঝতে পারলাম অভিমানগুলো ভাঙানোর জন্য টেকনিক অবলম্বন করতে হবে। তাই বললাম, তোমার জন্য চকলেট কিনে এনেছি। চকলেটের কথা শুনে বাচ্চাদের মতো বলতে লাগলো, সত্যি বলছো? চকলেট খাবো বলেই তার সকল অভিমান ভেঙে গেছে। তা বুঝতে আমার আর বাকি রইল না। অনেক মেয়েরা এমন চকলেট পাগলি হয়ে থাকে, তাদের হাজার হাজার টাকার কোনো পণ্য সামগ্রীর প্রয়োজন হয় না, পবিত্র মনের ভালোবাসা আর একটু চকলেট পেলে তারা অনেক খুশি। আর তারা প্রিয় মানুষকে নিয়ে সারাদিন ডুবে থাকে, সংসার করার জন্য প্রতিনিয়ত স্বপ্ন দেখে। চকলেটের কথা শুনে এত খুশি হয়ে গেল, এখনো তো আসল কথাটাই শুনলো না পাগলি মেয়েটা। তারপর বলতে লাগলাম, এই যে ম্যাডাম, আপনার মনের ইচ্ছেগুলো হয়তো খুব তাড়াতাড়ি পূরণ হবে। আপনি না চেয়েছিলেন সারা জীবন আমার বুকের বাপাশে থাকতে, আমিও খুব তাড়াতাড়ি আপনাকে আমার বুকের বাপাশে রাখতে চলেছি। কথাগুলো নিশিকে এক নাগারে বলেছি। তুমি সত্যি বলছো? আমি এই দিনটার জন্য কতদিন ধরে অপেক্ষা করছি তুমি জানো? আমার খুব ইচ্ছে তোমার সাথে থাকার। আমাদের নতুন সংসার হবে, আমাদের কোলজুড়ে একটা ফুটফুটে বাচ্চা আসবে, তুমি বাবা আর আমি মা হব। আজ সারা রাত আমার আর ঘুম হবে না। তুমি একটা মিনিট লাইনে থাকো, আমি পুরো বাড়ি এই খুশির খবরটা দিয়ে আসি। এই যে পাগলিটাকে নিয়ে আর পারলাম না, যা ভাবলাম তাই করলো। এখন সারা বাড়ি মাথায় তুলে নাচানোর মতো অবস্থা করবে। আন্টির সামনে যেতেই তো এখন আমার নিজেরই লজ্জা লজ্জা মনে হচ্ছে। আমাকে নিয়ে সারা রাত আন্টির সাথে বলবে। মেয়েটা যে বড্ড বোকা, তবে আমার জীবনে সেরা উপহার এই মেয়েটি। জানো জানো, আমি মাকে আর বাবাকে জড়িয়ে ধরে আসলাম। মা বাবা আমাকে বললো এত খুশি কেন, কিন্তু আমি না লজ্জায় কিচ্ছু বলতে পারিনি। কথাগুলো বলছে আর মুসকে এসে জলকানিতে নিশির ঠোঁটের কোণে। কলটা কেটে ডিনার করে কল করলাম নেহালের কাছে। কেরে নেহাল, সবকিছু রেডি তো? রাত 11:30 তুলিকে কল করে বললাম আমাদের পাঠানো জায়গায় চলে আসতে। তারপর আমি নিজেকে পরিপাটি করে চলে গেলাম আমার গন্তব্যস্থানে। গ্যাংস্টার টিমকে বললাম পাশে থাকতে, আর সময় মতো তুলে আসা মাত্রই ওকে তুলে নিয়ে যেতে। একটু পর দেখলাম গুটি গুটি পায়ে তুলে আমার দিকে অগ্রসর হচ্ছে। তখন আমার কথা মতো পিছন থেকে মেডিসিন দেওয়া রুমালে মুখ চাপতেই একটু পর তুলি জ্ঞান হারিয়ে ফেললো। আমি তুলির কাছে এসে ওর থুতনি ধরে বলতে লাগলাম, মিস তুলি, নিজেকে কি মনে করো? তোমাকে আমার জীবনে আসার জন্য আবার সুযোগ দেব, তা আবার তোমার মতো বাজে টাইপের মেয়েকে? আর তুমি আমার কলেজায় রাখা মানুষটাকে নির্মমভাবে হত্যা করতে চেয়েছিলে। তুমি ভেবেছিলে আমি কিছু জানতে পারবো না? তোমাকে কেমনভাবে শিক্ষা দেবো যাতে করে তোমার মতো এমন কাজ ভবিষ্যৎ আর কেউ করতে গেলে তার রুহ কেঁপে ওঠে। তারপর বললাম গাড়িতে করে নির্জন জনশূন্য জঙ্গল কুটির বাড়িতে নিয়ে যেতে গ্যাংস্টার টিমকে। আমার কথা মতো মাইক্রো গাড়িতে করে ওরা তুলির মুখে কষ্টেপার হাতগুলো বেঁধে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। তুই কি করে ভুলে গেলি নিশির সাথে ঘটে যাওয়ার এত বড় ঘটনাকে? তুই ভুলে গেল আমি বলতে পারি না। তুই কেমনে ভাবলি তুলির উপর আমি প্রতিশোধ নেব না? একটু পর নেহালকে বললাম,
চল আজকের মতো বাসায়। সকাল হলে আমরা কুটির বাড়িতে যাব। কুটির বাড়ি হলো আমাদের এলাকা থেকে 15 মাইল দূরে অবস্থিত একটা জনশূন্য জায়গা। এটা ছিল পুরাতন বাড়ি, যেখানে মানুষের কোনো বসবাস নেই বললেই চলে। দিনের বেলাতেও এখানে যেতে অনেকে ভয় পায়। একদিন শুনেছিলাম নেহালের কাছ থেকে এই বাড়ি সম্পর্কে। নেহাল গ্যাংস্টার টিমের একজন বড় ভাই, তবে সে এমন ছোট বিষয় নিয়ে ঝামেলা পাকাতে চায় না। তবে আমি বললে আমার জন্য সবকিছু করতে পারবে, এটা আমার না জানা কোনো কথা না। কারণ নেহালের সাথে আমার কেটেছে আমার পুরুষটা সময়। আমি নেহালের সাথে গ্যাংস্টার টিমে না থাকলেও সবাই আমাকে চেনে যে আমি নেহালের কাছে বেস্ট ফ্রেন্ড। সবাই আমাকে বড় ভাই বলে সম্বোধনও করে। একটু পর নেহাল আমাকে নামিয়ে দিয়ে বাসা থেকে অগ্রসর হওয়ার আগে আমি বললাম, কল করে জেনে নিস ওরা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা। তারপর বিদায় নিয়ে চলে গেল। আজকে বাসায় আসতে একটু রাত হলেও সমস্যা নেই। আমি বের হওয়ার আগে মাকে জানিয়েছিলাম রাতে বাসা ফিরতে একটু দেরি হবে, নেহালের সাথে যাচ্ছি, তাই আজ আর কোনো জবাবদিহি করতে হবে না বাবাকে। খাবার টেবিল থেকে খাবার খেয়ে এসেই কল করলাম ওদের কাছে। তোমরা পৌঁছে গিয়েছো তো ঠিক মতো? আর পথের মধ্যে কোনো ঝামেলা হয়নি? জি না ভাই, আমরা একটু আগেই পৌঁছেছি। আর নেহাল ভাইয়া কল করে সবকিছু বলে দিয়েছি। আপনি একদম এ বিষয় নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা মাসে এমন 3-4টা কেস গুম করে দিই, আপনি বললে এখনই শেষ করে দিব। আপনি কি চান এই রাতারাতি এই মেয়েটাকে শেষ করে দিই? আরে প্রাণে মারার কোনো প্রয়োজন নেই। তোমরা ওকে সঠিকভাবে আটকে রাখো, যাতে করে পালাতে কিংবা কাউকে জানাতে না পারে। বাকিটা কালকে সকালে দেখবো। আমি আর নেহাল তোমাদের টাকা পয়সা নিয়ে বিষয়টা কালকেই বুঝিয়ে দেবো। অমনি ওপাশ থেকে বলতে লাগলো, কিসের টাকা? ওটা তো নেহাল ভাইয়া আমাদের দিয়ে দেয় প্রতি মাসেই। আমি তো এদের কথা কিছুই বুঝতে পারলাম না। নেহাল তো বড় গ্যাংস্টার টিমের লিডার, আর এসব পোলাপান টাকা দিয়ে রেখেছে। বিষয়টা আজকে স্পষ্ট বুঝতে আর বাকি রইল না। এর আগে অনেকবার শুনেছিলাম এই শহরে নাকি একজন নেহাল নাম করা গ্যাংস্টার টিম আছে, কিন্তু জানা ছিল না আমার বেস্ট ফ্রেন্ড নেহাল তাদের লিডার। এসব ভাবনার মাঝে ঘোর কাটলো নিশি নামক প্রেয়সীর কলে। ফোনটা হাতে নিতেই মনে মনে ভাবতে লাগলাম, আজকে আমার খবর আছে। এত রাত হয়ে গেছে, নিশিকে তো কল করতেই ভুলে গেছি। না জানি আজকে কত কথা শোনাবে। তবে সমস্যা নেই, ওর রাগ বিমান ভাঙানোর আমার কাছে কোনো ব্যাপারই না। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, এত রাত হয়ে গেছে, আমাকে কেন কল করা হয়নি? আমার কথা কি তুমি দিন দিন ভুলে যাচ্ছ? আরে শোনা, কেবলমাত্রই তো বাসায় আসলাম। এত রাত পর্যন্ত কোথায় ছিলে তুমি? নেহালের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। নিশ্চয়ই এখনো না খেয়ে বসে আছো, যাও তাড়াতাড়ি খেয়ে আসো। না না, আমি খাবো না। তুমি আমাকে আর আগের মতো সময় দাও না। মনে হচ্ছে আমাকে দিন দিন তুমি ভুলে যাচ্ছ। গেছে ওনার অভিমান। বিড়বিড় করে বলতে লাগলাম, কত যে তোমার ভালোবাসা লাগে তা আমি দেখাচ্ছি। আর কিছুদিন পর তোমাকে দেখছি। এই এই তুমি বিড়বিড় করে কি বলছো? হ্যাঁ, আগে খেয়ে আসো, তারপর বলছি। না হলে কিন্তু এখন আর কথা বলবো না। এই এই আমি এক্ষুনি খাবো, কল কেটো না। বলেও খেতে বসলো। আর আমি ভিডিও কলে বাচ্চাদের মতো করে খাওয়া দেখছি। ওর মায়াবী মুখটা যতবার দেখছি ততই ভালো লাগে। ওর নিষ্পাপ মুখটা আমার কাছে রাতের আকাশে চাঁদের মতো লাগে। যেমন রাতের আকাশে চাঁদ দেখলে সবার উপলব্ধি করতে পারে কি করে এত সুন্দর হয় চাঁদ মামা, তেমনি নিশের নিষ্পাপ চেহারাটা আমি যতবার দেখি নতুন করে মুগ্ধ হই। আর ওকে কাছবার তীব্র ইচ্ছে আমার মনের মাঝে শ্বাস জাগে। দেখো দেখো, আমার খাওয়া শেষ। এবার তো কথা বলো একটু শান্তি করে। আজ 20 মিনিট কথা বলে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম রাত 2টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমি জানি এই মেয়েটা সারা রাত কথা বলবে, তার কাছে বিরক্তকর বলে কিছুই নেই। আমি একটু পর অনেক কষ্টকে বললাম সকালে কথা হবে। তারপর ঘুমিয়ে পড়লাম ফোনটা চার্জে লাগিয়ে। তোমার ভদ্রলোক ছেলেটা কি এখনো ঘুমাচ্ছে? সারা রাত কি করে? তাই যে সকাল সকাল উঠতে পারে না। তোমাদের নিয়ে আমি আর পারি না। এক একটা এক এক রকম। সব কিছু তোমার আহ্লাদে এমন হয়েছে। ছেলেটা সারাদিন কত কাজ করে, অফিস করে। তুমি না সারা জীবন এমন চেঁচামেচি করেই গেলে। বাবা নীল, উঠে পড়, আজ যেতে হবে নিশিদের বাসায়। মায়ের ডেকে বিছানাতে করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে নাস্তা করতে গিয়ে দেখলাম মা আর বাবা নতুন ড্রেসে। আমি তো রীতিমতো অবাক। সকাল সকাল তাও আবার মাকে উদ্দেশ্য করে বললাম, সকাল সকাল কোথাও যাবে তোমরা? কোথায় আবার যাব? বউ আনতে যাব। মানে কি? কিছুই তো বুঝতে পারছি না। কথাগুলো বিড়বিড় করে বলছি। তারপর বললাম, বউ মানে কি? আজকে আমরা বৌমাকে দেখতে যাব। আগামীকাল রাতে নিশির বাবা কল করেছিল। তোদের বিয়ের বিষয়টা নিয়ে অতি দূর কথা বলতে চায়। তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে। আমি সামান্য নাস্তা করে লজ্জায় তাড়াতাড়ি করে রুমে গিয়ে নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিলাম। অফিস পুরো 1 সপ্তাহের জন্য ছুটি। এই 1 সপ্তাহ অনেক আনন্দ আর আড্ডায় কাটাবো বলে পরিকল্পনা করেছি। একটু পর নিশিকে কল করে সারপ্রাইজ জানালাম যে আজ আমরা তাদের বাসায় যাব। কথাটা হয়তো ওকে কেউই জানায়নি। যদি জানতো তাহলে ওর পাগলামের কোনো সীমা থাকতো না। তা আমার বুঝতে বাকি রইল না। কি বললে? সত্যি সত্যি আজকে আসবে? কথাগুলো নিশি আমাকে বলছে। আরে বাবা, আমি আবার কবে তোমাকে মিথ্যা বললাম? আমরা একটু পর বের হব। বাবা মাকে কিভাবে সম্মান করবে তা নিশ্চয়ই আমার বলা লাগবে না। নিশির অনেক আদরে বেড়ে ওঠা একটা মেয়ে, কিন্তু আমার সাথে রিলেশন হওয়ার পর
শহরের ছোট ছোট পোশাক পরার অভ্যাসগুলো পরিত্যাগ করার পাশাপাশি সকল অভ্যাসগুলো পরিত্যাগ করতে প্রথম সমস্যা হলো পরে সবকিছু ঠিকঠাক করে নিয়েছে। সময়ের সাথে সাথে আমার সাথে সবকিছু খাপ খাইয়ে নিয়েছে। তাহলে তুমি রেডি হয়ে নাও, আমরা যাচ্ছি বলে এই কলটা কেটে দিলাম। এরপর একটু পরে আমরা রওনা দিলাম। বাজার থেকে মিষ্টি, ফল সামগ্রী আর যা যা কেনা লাগে তা বাবা মা কিনে নিল। এদিকে আমি নেহালকে কল করে বললাম পুরো বিষয়টা। ও বললো সবকিছু ম্যানেজ করে নেবে, তবে বিকেলে একটা ব্যবস্থা করতে হবে। আমি বললাম যত তাড়াতাড়ি পারবো নিশিদের বাসা থেকে বের হবো, ততক্ষণ তুই একটু সামাল দে বলে কলটা কেটে দিলাম। মুখে কষ্টে আবার হাতগুলো লোহার চেয়ারের সাথে বাঁধা অবস্থায় তুলি নিজেকে দেখুন একটু অবাক হয়ে গেল। তারপর জোরে জোরে চিল্লাতে শুরু করতে গেল। মুখে টেপ মেরে রাখার কারণে শব্দ করতে পারলো না। সামনের দিকে তাকাতে অবাক হয়ে গেল, কারণ তার সামনে চিরেছনে একটা মুখ। সেটার কেউই নয়, আমার বেস্ট ফ্রেন্ড। মুখের বাঁধনটি ইশারে খুলে দিতে বলল নেহাল। আর এদিকে তুলি ভয়ে ঢোক গেলতে গেলতে কথা বলতে লাগলো। আমি কিছু জানি না, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আর জীবনেও নীল আর নিশির পথের কাঁটা হয়ে দাঁড়াবো না, কথা দিচ্ছি। ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, ভুল করার আগে কথাগুলো মনে ছিল না? কেমন মেয়ে তুমি? একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে মারতে চেয়েছিলে? তখনই তুলি কান্নারত কণ্ঠে বলতে লাগলো, প্লিজ আমাকে একটিবারের জন্য ছেড়ে দাও, আমি আর এমন ভুল করব না। এই মেয়ে, তোমার জীবন মরণ নির্ভর করছে নীলের উপরে। ও যদি তোমাকে ছেড়ে দিতে চায় তবে তুমি বেঁচে গেলে, আর না হলে তোমার জীবন এখানেই শেষ। বলেই চুলের মুঠি ধরে আছি। বুঝতে পারছি তুলি অনেক কষ্ট পাচ্ছে, তাতে আমার কি? ও নিশির মতো নিষ্পাপ মেয়েটাকে এভাবে মারতে চেয়েছিল, তাকে কখনো মাফ করা যাবে না। এদিকে বাবা মা আর আমি পৌঁছে গেলাম নিশিদের বাসার সামনে। গেটের সামনে আসতেই মা বলল, নীল, এত বড় বাড়ি নিশিদের? হ্যাঁ, এত বড় বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও আমার হাতে তারা তুলিকে তুলে দিতে চায়। এদের পরিবারে কোনো অহংকার নেই, এত থেকেও তাদের কোনো অহংকার নেই। আমাকে দারোয়ান বলল, দাঁড়িয়ে থাকবেন নাকি ভিতরে আসবেন? আমি দারোয়ানকে বললাম, গাড়িতে কিছু জিনিস আছে, প্লিজ আনবেন। আচ্ছা স্যার, আপনার বাসায় ভেতর যান, আমি সবকিছু নিয়ে আসতেছি। মা বাবার আমি অগ্রসর হলাম বাসার ভেতরে। একটু পর কলিং বেল বাজাতে ভাবলাম এই পাগলে মেয়েটা হয়তো দরজাটা খুলবে। যেমন ভাবা তেমনই কাজ। দরজা খুলতে দেখতে পেলাম নিঃসব সেই চিরচেনা মুখখানি আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরলো। মা বাবা সবার সামনে এমন কাণ্ড দেখে রীতিমতো শখ খেয়ে যাওয়ার উপক্রম। আমি আস্তে আস্তে নিশির কানে এসে ফিসফিস করে বলতে লাগলাম, কি করছো এসব? পিছনে মা বাবা রয়েছে, আমাকে লজ্জা দিও না, পরে যা ইচ্ছা যত ইচ্ছে জড়িয়ে ধরো। কথাগুলো বলা মাত্র আমাকে ছেড়ে দিয়ে মায়ের পায়ে সালাম করতে মা বলতে লাগলো, আরে মা, পায়ে সালাম করার কোনো প্রয়োজন নেই, বুকে এসো। বলে মা নিশিকে বুকে জড়িয়ে নিয়ে বলল, তুমি তো আমার মেয়ে, আর মেয়ে কোনো দিন মায়ের পায়ে পড়ে পাগলি মেয়ে একটা। তারপর বাবাকেও একইভাবে সালাম করলো। তারপর আমাদের ভেতরে নিয়ে যাওয়া হলো। আমার তো এখন মা বাবার দিকে তাকাতে লজ্জা করছে। নিশির মা বাবাকে সালাম দিয়ে আমি বসতে যাব, তখন নিশি আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে চলে গেল। আর মা বাবা আলাপ করতে লাগলো নিশির পরিবারের লোকজনের সাথে। এই তুমি কি পাগল হয়ে গেছো? আমাকে জড়িয়ে তুললে কেন এমন করে? তোমার লজ্জা শরম বলতে কিছু নেই? বাচ্চাদের অভ্যাসগুলো যে কবে ঠিক হবে? তো কি হয়েছে? আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরেছি, এতে কার কি হবে? আর কিসের লজ্জা? তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি বললাম না, সবাই এখানে কথা বলছে, আমাকে ওখানে থাকাটা জরুরি। আমি যদি এখানে থাকি তাহলে কিভাবে বলো তো? আর একটু থাকো তো, আমাকে একটু জড়িয়ে ধরো না নীল, খুব ইচ্ছে করছে জড়িয়ে ধরতে আর তোমার বুকে একটু মাথা রাখতে। মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, তোমার সারাদিন জড়িয়ে ধরে থাকলেও স্বাদ মিটবে না, পাগলে মেয়ে একটা। জানি এখন তাকে জড়িয়ে ধরতে না দিলে অনেকটা অঘটন ঘটিয়েই সারবে। তারপর নিজে থেকে জড়িয়ে ধরলাম। একটু পর নিশিকে বললাম, রেডি হয়ে নাও, ওখানে যেতে হবে বলে আমি চলে গেলাম। সবাই দিকে আমাকে দেখে নিশ্চুপ হয়ে গেল। বুঝতে পারলাম আমাকে নিয়ে তখন কথা বলা হচ্ছিল। সামনে হাজার রকমের নাস্তা প্লেট সাজানো। আমি কয়েকটা আঙ্গুর নিয়ে খেতে লাগলাম। একটু পর দেখলাম নিশি এসে আমার পাশে ফাঁকা চেয়ারটাতে বসে পড়লো। তাহলে এবার ফাইনাল কাজগুলো শেষ করে ফেলা যাক বিহাই সাহেব। কথাগুলো নিশির বাবা আমাদের ইঙ্গিত করে বলতে লাগলো, আপনারা চাইলে আজকে আংটি পরিয়ে দিতে পারেন। আমি তো অবাক, আমরা তো এই বিষয়ে প্রস্তুতি নিয়ে আসিনি। তাহলে আংটি পরানোর কথাটা কেন উঠলো? মনে একটা খটকা লাগতে শুরু করলো। আমাদের কোনো আপত্তি নেই। ছেলের হাতে দেওয়া আংটিটা। আমি বুঝতে পারলাম পুরো বিষয়টা। তার মানে এর আগে থেকে সকল প্ল্যান করে রেখেছিল বাবা মা, তবে আমাকে কেন জানালো না? তারপর আমাকে বললো, কিরে বাবা, এত কি ভাবছিস? মায়ের কথায় আমার সমস্ত ঘোর কেটে গেল। আমি হাতে আংটিটা নিয়ে নিশির হাতে পরিয়ে দেওয়া মাত্রই সবাই আলহামদুলিল্লাহ বলে কাজটা সম্পন্ন করলো। একটু পর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নিশির মা আমার জন্য একটা ঘড়ি নিয়ে এসে নিশিকে বললো পরিয়ে দিতে। আমাকে পরিয়ে দিল। আমি ফোনের স্ক্রিনে তাকে দেখি বেলা 2টা বেজে গেছে। মনে পড়ে গেল তুলির বিষয়টা। বিকেলে খাওয়া শেষ করে আমি নিশিকে বললাম, জরুরি একটা কাজ আছে, আমাকে এখনই বেরোতে হবে। মা বাবাকে কোনো মতে আসতে দিল না। বললো রাতে বাসায় যাবে নিশির বাবা, আমাকে আসতে দিত না। জরুরি কথাটা শুনে না করতে পারলো না। আর নিশি হয়তো আমার উপর অনেক অভিমান করে কষ্টই পাবে, তবে আমি এক প্রকার বাধ্য।
কারণ এমনিতেই সকাল থেকে নেহালের উপর দায়িত্ব দিয়েছি। একটিবার রওনা হলাম পুরাতন কুটির দিকে। অবশেষে পৌঁছে গেলাম নির্দিষ্ট স্থানে। আমাকে দেখা মাত্রই নেহাল বলতে লাগলো, কি রে, এত লেট হলো কেন? আরে তার বলিস না। তারপর পুরো ঘটনাটা বলতে লাগলাম। এত খুশি সংবাদ বলে আমাকে বুকে টেনে নিল নেহাল। পিছন থেকে একটা পিস্তল বের করে আমার হাতে দিয়ে বলল, এটা রাখ, কাজে লাগবে। তোকে একবারের জন্য দিচ্ছি না এটা, ভয় পাওয়ার কিছু নেই। আমি একটু বাসায় যাব, আর তোর কোনো সমস্যা হবে না। আমি সব কিছু বলে রেখেছি ওদের, প্রয়োজনে ওদের ডেকে নিস। আমি বললাম, নেহাল তুই এতদিন আমার থেকে এত বড় কথা লুকিয়ে রেখেছিস? আমার কথা শুনে কপাল কুঁচকে নেহাল বলতে লাগলো, কি এমন কথা যা আমি লুকিয়ে রেখেছি, তাও আবার তোর সাথে? তুই যে শহরের নাম করা গ্যাংস্টার, আর এসব পোলাপান তুই টাকা দিয়ে পুষে রাখিস। আমার কথা শুনে নেহাল চুপসে গেল। আরে নীল কিভাবে জানলো কথাটা? সবাই জানে আমি গ্যাংস্টার টিমের সাথে জড়িত, কিন্তু কেউ জানে না আমি এই শহরের নামকরা গ্যাংস্টার টিমের একজন বড় লিডার, যার নাম শুনলে বড় বড় গ্যাংস্টার টিম সহ আইন প্রশাসনের লোকগুলো ভয়ে কেঁপে ওঠে। আরে নীল, তোকে এই বিষয় নিয়ে আমি বলতে চাইনি। তোকে না, এই পুরো বিষয়টা আমি কাউকেই জানাতে চাইনি, কারণ বাবা জানতে পারলে অনেক সমস্যা হবে। এমনকি আমার পরিবারের উপর থেকে অনেক চাপ আসবে আমার উপর। আর তুই তো জানিস আমি টার্গেট ছাড়া কাউকে ধরি না, আমি কাউকে অন্যায়ভাবে ক্ষতি করি না। আমি তাদের উপর প্রতিশোধ নিই যারা সমাজের অবহেলিত মানুষগুলোর উপর অন্যায় অবিচার ও আমাদের টিমের উপর ঝাঁপিয়ে পড়ে। আজ পর্যন্ত আমি অন্যায়ভাবে কারোর উপর প্রতিশোধ নিইনি। আমি ছোট্ট থেকে অন্যায়কে দেখতে পারি না। আমি নেহালের কথা শুনে বলতে লাগলাম, তোর জন্য আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি, তোর আর সবার জন্য। হাতে থাকা খাবারের প্যাকেটটা নেহালের হাতে দিয়ে বললাম, খেয়ে নে, আর ওদেরকে খেতে বল। আরে শুধু শুধু এসবের কোনো দরকার ছিল না। খেয়ে তারপর বাসায় যাবি, আর রাতের ভিতরে চলে আসিস। ওকে বলেই খাবারের প্যাকেটটা নিয়ে খেতে চলে গেল একটা রুমে। একটু পর তুলি রুমে গিয়ে দেখলাম দুজন পাহারা দিচ্ছে। আমি তাজকে বললাম, খেতে যাও, এখন তোমাদের এখানে থাকা লাগবে না। তারপর আমি রুমের দরজা লাগিয়ে লাইটটা অন করে সামনের দিকে তাকিয়ে দেখি তুলিকে চেয়ারের সাথে দুইটা হাত বেঁধে রাখা হয়েছে, আর মুখ রুমাল দিয়ে বাঁধা। মুখের বাঁধনটা খুলে দিতেই, প্লিজ নীল, আমাকে মেরো না, মেরো না। আমি যে বড্ড বড় ভুল করে ফেলেছি। আমার কাছে হাজারো আকুতি মিনিত করছে তুলি, কিন্তু আমার মনে একটু মায়া জন্মালো না। মনে পড়ে যেতে লাগলো নিশিকে নির্মমভাবে হত্যা করতে চেয়েছিল যে মেয়েটা নিষ্পাপ, যে একটু ভালোবাসা পাওয়ার জন্য ছোট বাচ্চাদের মতো কান্না করে, যে মেয়েটা আমার জীবনকে একদম পরিপূর্ণ করে জীবনটাকে করেছে একটা ফুলের মতো পবিত্র, দিয়েছে আমাকে হাজারো সুখ। খারাপ সময় পাশে থেকে আমার কাঁধে হাত রেখে আমাকে সফলতার পথ দেখেছে, তাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছে। তার প্রতি কেন জন্মাবে আমার মায়া? তুমি যদি ভাবো তোমাকে আমি মাফ করে দেবো, তাহলে তুমি ভুল ভাবছো। তুমি ভুল করলে আমি মাফ করে দিতাম। আমাকে যে ছেড়ে চলে গিয়েছিলে, এতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম। নিশির আসার পর থেকে আমি তোমাকে মাফ করে দিয়েছিলাম। আল্লাহর কাছে বললাম, তুমি না চলে গেলে হয়তো আমি নিশির মতো পবিত্র নিষ্পাপ মেয়েকে আমার জীবনে পেতাম না। নিশিকে পাওয়ার পর থেকে আমার নিজেকে ভাগ্যবান মানুষদের দলের একজন মনে হয়। আমি তোমাকে ভালোবেসে যেমন চাইতাম, তুমি আমাকে একটু সময় দাও। তোমার একটু পবিত্র ভালোবাসা আমাকে বিলীন করে দাও, যে ভালোবাসায় থাকবে না ছেড়ে যাওয়ার কোনো অজুহাত। কিন্তু তুমি আমাকে বুঝতে পারোনি। কিন্তু আমি আগে এভাবে তোমাকে পেতে চাইতাম, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি যা চেয়েছি তার থেকেও দ্বিগুণ পেয়েছি, আর তুমি হারিয়েছো সত্যিকার একজন প্রেমিককে। আমি যা চাইতাম তার থেকেও বেশি পেয়েছি। নিশির মতো এমন একজন জীবনসঙ্গী পেয়েছি। কিন্তু তুমি কি করতে চেয়েছিলে? তখনই তুলি বলতে লাগলো, নীল, আমাকে একটিবার সুযোগ দাও। আমি তোমার আর নিশির মাঝখানে কখনো আসবো না। দয়া করে আমাকে জানে মেরো না, আমি বাঁচতে চাই। এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে গেলে অনেক জোরে থাপ্পড় বসিয়ে দিলাম। আমার মনটা পাথরের মতো হয়ে গেছে। একটা মানুষ আমার কাছে অসহায়ের মতো প্রাণ ভিক্ষা যাচ্ছে, কিন্তু আমার মনে এই মানুষের জন্য একটু দয়াময় কাজ করছে না। আর হবে বা কি করে? কাজটা কি আদৌ সে ঠিক করতে চেয়েছিল? চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। তবে আমার দুর্বল হয়ে পড়লে চলবে না। ওকে এর থেকে বেশি পরিমাণে কষ্ট দিতে হবে, দুকে দুকে মারতে হবে। অতি সহজে মারা গেলে এর প্রাপ্য শাস্তি ভোগ করতে পারবে না। চুলের মুঠি ধরে আছি, খেয়াল করলাম ছটপট করছে ব্যথায়। কিন্তু আমি চুলের মুঠি ধরে হিংস্র পশুর মতো বলতে লাগলাম, আজকে তোমাকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তোমার এমন হাল করব যা তুমি কল্পনা করতে পারবে না। বলে একটা হাতের আঙুল সজোরে লোহার পাইপ দিয়ে মেরে থেতলে দিলাম, আর বলতে লাগলাম, মিস তুলি, সবেমাত্র খেলা শুরু হলো, এখনো অনেক কিছু বাকি আছে। এদিকে অনেক জোরে জোরে চিৎকার করতে চেষ্টা করলেও চার দেয়ালের মাঝখান থেকে কোনো শব্দ বের হচ্ছে না। কেন ওকে মারার আগেই মুখে রুমাল দিয়ে বেঁধে দিছি। একটু পর নেহাল চলে যাওয়ার সময় বলে গেল রাতের ভেতরে কাজগুলো ঠিকঠাক ভাবে করে ফেলতে। আমি সাজা নিয়ে বললাম, তুই রাত 8টার ভিতরে চলে আসিস কেমন? বিকেল 4টা বেজে গেছে, নেহাল চলে গেল। এদিকে গ্যাংস্টার টিমের অন্য সকলে বলতে লাগলো, নীল ভাইয়া, আপনি অনুমতি দিন, ওকে কারেন্ট শক দিয়ে ধুকে ধুকে মারবো। আরেকজন বলল, আপনি বললে ওর মাথার খুলিটা একটা গুলিতে উড়িয়ে দেব। এদের সারাদিন কাজ হচ্ছে মানুষ মেরে বালি চাপা দেওয়া। দিনে 2-4 জন এভাবে প্রতিনিয়ত গুম করে।
আমি বলতে লাগলাম, তোমাদের আপাতত কিছুই করা লাগবে না, তোমরা বরং অপেক্ষা করো, আমি ওকে আরও কিছু শাস্তি দিতে চাই। তুলির সামনে যেতে আমাকে দেখে ভয়ে চোখগুলো বড় বড় হয়ে গেল। মুখের বাঁধনটা কয়েক মিনিটের জন্য খুলে দিতেই বলতে লাগলো, নীল তুমি এমনটা করো না, আমি বাঁচতে চাই, আমি এদেশ ছেড়ে চলে যাব। তুমি বললে তোমাদের দুজনের মাঝ থেকে অনেক অনেক দূরে চলে যাব, তারপরও আমার প্রাণটা ভিক্ষা দাও, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। মিস তুলি, আমি তোমার মতো বেঈমানকে বিশ্বাস করতে পারছি না। পরবর্তীতে তুমি এর থেকে বেশি ভুল করবে আমি মনে করি। তোমার যদি ছেড়েই দিই, তুমি তো সহজে নিজেকে শুধরাতে পারবে না। দেখা গেলো তুমি আবার আমাদের সাজানো গোছানো ভালোবাসা জীবনটা শেষ করে দিলে। আমি যদি তোমাকে ছেড়েই দিই, তার জন্য হয়তো আমাকে সারা জীবন কাঁদতে হবে কিংবা আফসোস করতে হবে। তাই আমি তোমাকে কোনো রকম ছাড়তে পারবো না। আমি নিজের জন্য হলেও তোমাকে ছেড়ে দিতাম। এখন আমার সাথে জড়িয়ে আছে নিশির মতো নিষ্পাপ একটা মেয়ের জীবন আর 2টা সুন্দর পরিবার। আমি চাই না আমার একটা বলে জন্য আমাদের 2টা পরিবারের ক্ষতি হোক। তোমাকে তো সেদিন খুব সুন্দর করে বুঝিয়েছিলাম। আমি বলেছিলাম আমি তোমার সাথে রিলেশনে যেতে পারবো না, কারণ আমার জীবনের সাথে জড়িয়ে গেছে অন্য কারো জীবন। কিন্তু তুমি কেউ করলে, তার ক্ষতি করতে চাইলে বলেই তো কারেন্টের লাইন অন করে শক দিতে লাগলাম। কাঁপুনি শুরু হয়ে গেল তুলির। আমার জীবনে প্রথমবারের মতো কাউকে এমন কষ্ট দিচ্ছি। কয়েক সেকেন্ড শর্ট দেওয়ার পর আবার সুইচ অফ করে দিয়ে বললাম, কয়েক সেকেন্ড শর্ট দেওয়াতেই জ্ঞান হারিয়ে ফেলেছে। জানি মরবে না, তাই রুম থেকে বেরিয়ে এসে ওদেরকে বললাম ভালো মতো পাহারা দাও, আর জ্ঞান ফেললে আমাকে ডেকো কেমন। পুরাতন কুটির বাড়িটার মাঝখানে পুকুর আছে, যা বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আর পুকুরের পাশে লাগানো আছে হাজারো রকমের ফুল গাছ। বাড়িতে কেউ না থাকলেও এর চারপাশে হাজার রকমের ফুলের গাছ জন্মেছে বর্ষার মৌসুমে। একটু পর দেখলাম নিশি কল করেছে। কলটা রিসিভ করতে কোনো সারা শব্দ না পেয়ে বলতে লাগলাম, জানি তুমি রাগ করে আছো আমার উপর, কিন্তু আমি আজকে একটা জরুরি কাজে বাইরে এসেছি। আমারও ইচ্ছে ছিল দিনটা তোমার সাথে একসাথে কাটানোর, তবে আমি এক প্রকার বাধ্য। অমনি ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, আমার জন্য কারো সময় হয় নাকি? আমারও তো ইচ্ছে করে তোমার সাথে একটু সময় কাটানো। আমিও তো একটা মানুষ, আমারও ইচ্ছে হয় আমার ভালোবাসার মানুষটির সাথে একান্ত কিছু সময় পার করতে। বুঝতে বাকি রইল না এই মেয়েটা বিকেলে না খেয়ে কান্না আর আগে পুরো বিকেল পার করেছে। আরে তুমি সবসময় এমন ভাবে কথা বলো কেন? আমি কি আর ইচ্ছে করে এমন করি? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আর কিছুদিন পর তুমি তো সবসময় আমার সাথেই থাকবে। তোমার যখন ইচ্ছে হবে আমাকে কাছে পাবে। না খেয়ে কান্না করছো তাই না? এখনই জলদি খাও, তাহলে আমি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবো। অমনি উপাস থেকে বলতে লাগলো, প্লিজ এমন করো না, দেখো আমি আর কান্না করব না, এক্ষুনি খেয়ে নিব। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলছো, যাও খাবার আনো আর আমার কাছে ভিডিও কল দিয়ে দেখাবা। একটু পর খাওয়া শেষ করে অনেকক্ষণ কথা বলার পর আমাকে জিজ্ঞেস করলো, কোথায় আছো তুমি? আমি বলতে লাগলাম অফিসে গুরুত্বপূর্ণ একটা কাজে বস পাঠিয়েছে। কোনো সময় মিথ্যা বলি না, তবে আজ প্রথমবারের মতো মিথ্যা বলতে হলো নিশিকে। কারণ আমি যদি তাকে সত্যিটা বলি তাহলে এক্ষুনি বিষয়টা অনেক ভয়াবহ হয়ে যেতে পারে। কারণ এমনিতে আমাকে নিয়ে রীতিমতো সে সবসময় ভয় থাকে আর পাগলামো করে। ফাইনাল ডিসিশন নিলাম, তুলিকে প্রাণে মেরে ফেলে দেবো বলে আবার রুমের ভিতর প্রবেশ করলাম। দেখলাম জ্ঞান ফিরেছে, চোখ দিয়ে টপ টপ করে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। তবে সেও আমার চোখে থেকে হাজারো ফোঁটা জল গড়িয়েছে। তাকে হারানোর পর আমার জীবনটা হয়ে উঠেছিল নরক। আমার রাতের অনুভূতিগুলো আজ আমি বলতে পারিনি। আমি তো তাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সে তো আমার ভালোবাসাকে মূল্যায়ন না করে বেছে নিয়েছিল যোগ্যতা সম্পন্ন একটা স্মার্ট ছেলেকে। কষ্ট দিয়েছিল আমার মতো একটা ছেলেকে। তখন আমার ভিতর থেকে বলতে লাগলো, কিরে নীল, তুই কি দুর্বল হয়ে পড়ছিস? ভুলে যাচ্ছিস তোর কলেজে ছিটতে চেয়েছিল এই মেয়েটা? আমি আর এক মুহূর্ত দেরি না করে বলতে লাগলাম, সজীব চলে আসো, এর সময় শেষ হয়ে এসেছে। সজীব হচ্ছে গ্যাংস্টার টিমের নেহালের সব থেকে কাছের একজন। আমার ডাকে সারা দিয়ে বলতে লাগলো, কি হয়েছে নীল ভাইয়া? একে একটু পর মেরে ফেলো, তবে একে নির্মমভাবে মারতে হবে কিন্তু, যাতে পরবর্তীতে কেউ এমন ভুল না করে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এর মধ্যে একটা মেয়েকে শেষ করতে একটু সমস্যা হবে না। নেহাল ভাইয়া বলেছি এই মেয়েটা অনেক বাজে, এর নাকি অনেক অহংকার, আর নাকি খারাপ অনেক মানুষের সাথে হাত আছে। একে কোনো রকম ছেড়ে দিলেই আমাদের অনেক বড় ভুল হবে, কারণ এর মাধ্যমে বেরিয়ে যাবে নেহাল ভাই সহ আমাদের নাম। তাই একে অতি দ্রুত শেষ করে দিব। আজকে রাতের আগে একে শেষ করে আমাদের মিশন সম্পন্ন করতে হবে। এদিকে সন্ধ্যা 7টা বেজে গেছে। নেহালের কাছে কল করে বললাম, তাড়াতাড়ি চলে আয়। আমি রাস্তার ভেতরে গাড়িতে আছি, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। রাত 8টা 10-এ নেহাল এসে পাড়ি জমালো। সজীব, কাজগুলো সব ঠিকঠাক মতো হয়েছে তো? জি ভাইয়া, সব কাজ শেষ, এখন শুধু লাশটা নদীতে ফেলে দিলেই সব কাজ শেষ। আমাকে সাথে নিয়ে নেহাল চলে গেল আর ওদেরকে বললো সবকিছু ঠিকঠাক মতো করতে। এদিকে ঘনিয়ে আসলো বিয়ের দিন। চারদিকে হইচই পড়ে গেল। আজকে বিয়ের মঞ্চে বসে আছি আর বৌদের বেশি বসে আছে একটা পরী। আজকে নিশিকে পরিপাটি হয়ে সেজে আরো বেশি সুন্দর লাগছে। এই চুষছে এক্ষুনি তার উপর ঝাঁপিয়ে পড়তে। একে একে আমাদের বিয়ের কাজটা সম্পন্ন করা হয়ে গেল।
এবার পালা আসলো শেষ বিদায় নেওয়ার। অনেক কান্নাকাটি করছে নিশির জন্য পরিবার, যা সাধারণত সপরিবারই করে থাকে। তারপরও নিশি এবারই সব থেকে আদরের টুকরো মেয়ে বলে কথা। বধূর সাথে সজ্জিত হয়ে বসে আছে বাসর ঘরে। আমি রুমে প্রবেশ করতে দেখলাম ঘোমটা পরিহিত একটা লাল শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। চিরচেনা মনে হলো, ঘোমটা দেওয়ার কারণে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আমি একটু পর তার পাশে বসতে লাগলাম। এই যে ম্যাডাম, এত ঘোমটা দেওয়ার কি আছে, এবার তো ঘোমটাটা তোলো। অমনি ওপাশ থেকে বলতে লাগলো, যার বউ সে তুলবে সময় হলে। ও আচ্ছা, তাই বুঝি। রাত অনেক হয়েছে, এবার ঘুমোতে হবে। আমি জোরে ধরে প্রথমবারের মতো ঠোঁটের সাথে নিজের ঠোঁট চেপে ধরে কিস করতে লাগলাম। একটু পর তুলে যেতে লাগলাম সুখের আছে। কয়েক ফোঁটা পানি আমার গায়ে পড়তেই ঘুম ভেঙে যেতেই দেখলাম আমার সামনে চুলগুলো এলোমেলো করে দিয়ে ছেড়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত নিশি। আমি চোখ বুজে ওকে শুধু দেখছি। আমাকে আর লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না। আমি তো রীতিমতো শখ খেয়ে গেলাম। নিশি কেমন করে বুঝলো? আমি পিছন থেকে জড়িয়ে ধরে আলতো করে কিস করতে লাগলাম। বিয়ের বছরখানিক পর নতুন একটা সকালের আগমন ঘটলো। সবার মুখে হাসি রেখা। আমি সবেমাত্র অফিস শেষ করে বাসায় আসলাম। আবার হঠাৎ নিশির আব্বা মামাদের বাসায়। আমি তো রীতিমতো শখ খাওয়ার মতো উপক্রম। সবার মুখের হাসি দেখে আমি বলতে লাগলাম, কি হয়েছে না বললে কেমনে বুঝবো? তখনই দেখতে পেলাম নিশি সিঁড়ি বেয়ে রুমের দিকে হাসতে হাসতে চলে গেল। আম্মু বলতে লাগলো, আমাদের নতুন আলোর বাতি আসতে চলেছে। তখন আর বুঝতে বাকি রইল না। আমি লজ্জায় দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই আমি রুমের দিকে চলে গেলাম। রুমের সামনে আসতে দেখলাম নিশি রুমে দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে গিয়ে বলতে লাগলাম, এই যে মিস নিশি, শুনলাম আপনি নাকি মা হতে চলেছেন। কথাটা আমাকে আগে থেকে জানালে আরো বেশি খুশি হতাম। আমি তোমাকে ইচ্ছে করে বলিনি, মনে করো এটা সারপ্রাইজ দিলাম। বলে আমার বুকের সাথে ওর মুখটা গুজে নিল। আমি সেদিন প্রথমবারের মতো খুশিতে কান্না করে দিয়েছিলাম। আম্মু, আম্মু দেখো বাবা কত পচা, আমার সাথে খেলাই পারে না। তুমি বাবাকে বুকে দাও তো। ঠিক বলেছো সোনা, তোমার আব্বু একদমই পচা, আমাদের দুজনকে একটুও ভালোবাসে না। কথাগুলো আমাকে ইঙ্গিত করে বলছে নিশি। আমি সুযোগ বুঝেই আদিত্যকে বললাম, বাবাই তোমার দাদু কি করছে দেখে আসো তো। আদিত্য হচ্ছে আমাদের ভালোবাসার ফসল, মানে আমাদের ছেলে। দেখতে দেখতে ছেলেটার বয়স আজ 5 বছর পূর্ণ হলো। ছেলেটা অনেক দুষ্ট টাইপের, একদম আমার মতো। আদিত্য রুম থেকে যেতেই নিশিকে পিছন থেকে চেপে ধরে ওর কাঁধে মুখ রেখে বলতে লাগলাম, কি ব্যাপার, খুব রাগানো হচ্ছে মা আর ছেলে মিলে? এই এই ছাড়ো, ছেলে চলে আসলে লজ্জায় পড়ে যাবো আমি। তাছাড়া আমার কাজ আছে অনেক, আসলে আসুক, সমস্যা কি? বলে আমি ঠোঁটে আলতো করে কিস করতে লাগলাম আর পাড়ি দিলাম সুখের আছে। একটু পর আমি গাইতে লাগলাম আমার একটা প্রিয় চেনা গান। আর গান গাইতে গাইতে আমরা দুজন ভালোবাসার সাগরে ভাসছি। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো হলে অবশ্যই তো লাইক করবেনই, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।